আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। পুলিশ আইন 1861 সালের 5 নম্বর আইন হিসেবে অভিহিত হবে। এই আইনের সর্বমোট ধারা হলো 46টা। পুলিশ আইনের এক ধারা হলো সংজ্ঞা। পুলিশের আইনের একের প্রথম অংশ হলো জেলা ম্যাজিস্ট্রেট, যে ব্যক্তি জেলার সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতার অধিকারী এবং যিনি বিচারক হিসেবে দায়িত্ব বা কর্তব্য পালন করতে পারবেন এবং অন্য অনেক বা যে কোনো নামে তাকে অভিহিত করা যেতে পারে। একের দুই হলো ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট বলতে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা একটি বা সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে এমন ব্যক্তিদেরকে বোঝানো হলো। একের তিন হলো পুলিশ। এই আইনে নিযুক্ত সকল প্রত্যেক কর্মচারী বা সকল কর্মচারী পুলিশ হিসেবে গণ্য হবে। বাংলাদেশে যে সমস্ত এলাকায় পুলিশ আইনের বিধানসমূহ প্রযোজ্য আছে সেই সমস্ত এলাকাগুলোকে কি বলা হবে? জেলা পুলিশ বা জেনারেল পুলিশ ডিস্ট্রিক্ট বলা হবে। একের পাশে হলো সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট পুলিশ বা ডেপুটি বা অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট পুলিশকে বোঝাবে। ছয় হলো সম্পত্তি। সম্পত্তি বলতে অস্থাবর সম্পত্তি, টাকা পয়সা ইত্যাদিকে বোঝাবে। 7 নম্বরে হলো ব্যক্তি, কোম্পানি বা কর্পোরেশনকে বোঝাবে। 8 নম্বর হলো মাস। 9 নম্বর হলো গবাদি পশু, যেটা শিং আছে বা শিং নাই সেগুলাকে বোঝাবে। উদাহরণ দিবেন: গরু, গাধা, ঘোড়া, খচ্চর ইত্যাদি। 10 নম্বর হলো নিম্নপদস্থ পুলিশ কর্মচারী। যে সমস্ত পুলিশ কর্মচারী পুলিশের ইন্সপেক্টর কোন পদের? ইন্সপেক্টর এর নিম্নে যারা আছেন তারা নিম্নপদস্থ পুলিশ কর্মচারী হিসেবে অভিহিত হবেন। এই আইনে নিযুক্ত সকল পুলিশ কর্মচারী মিলে একটিমাত্র পুলিশ বাহিনী হিসেবে গণ্য হবে। দুই দ্বারা দুইয়ের কতে হলো কতিপয় পুলিশ জেলাকে একটি সাধারণ পুলিশ জেলা, একটি সাধারণ পুলিশ জেলাকে একাধিক জেলায় বিভক্ত করতে পারবেন সরকার। দুইয়ের খতে হলো ইন্সপেক্টর জেনারেলের বৈধ এবং আইনসঙ্গত ক্ষমতা প্রয়োগ করার জন্য কর্মকর্তাকে তিনি পুলিশ বাহিনীতে নিযুক্ত হতেও পারেন, না হতে পারেন। বাহিনী কর্মকর্তা এবং কর্মচারী নিয়ে পুলিশ বাহিনী গঠিত হবে এবং সরকারের বিভিন্ন আদেশে তার পরিবর্তন বা প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হবে। দুইয়ের গতে হলো যে কোনো পুলিশ কর্মচারীকে সাধারণ পুলিশ জেলা থেকে অন্য যে কোনো পুলিশ জেলায় নিযুক্ত করা যাবে এবং ফৌজদারি কার্যবিধি আইনের যাবতীয় ক্ষমতা, কর্তব্য, দায়িত্বের অধিকারী হবে। তিন হলো সরকার নিজে পুলিশ বাহিনী তত্ত্বাবধান করবেন। সরকারের সম্মতি ব্যতীত আদালত বা অন্য কোনো ব্যক্তি পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারবেন না। চার হলো বাংলাদেশ পুলিশের সমস্ত প্রশাসনিক ক্ষমতা ইন্সপেক্টর জেনারেল হাতে ন্যস্ত থাকবে। জেলা পুলিশের প্রশাসন ব্যবস্থা জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে পুলিশ সুপার বা অতিরিক্ত পুলিশ সুপারের হাতে ন্যস্ত থাকবে। 5, আইজিপি মহোদয় বাংলাদেশের সকল জেলায় একজন ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতার অধিকারী হিসেবে গণ্য হবেন, পুলিশ প্রবিধানের 35-এর খ এর শর্ত সাপেক্ষে। 7 হলো অধস্তন কর্মচারীগণের অযোগ্যতা, দোষ ত্রুটি, কর্তব্য অবহেলার কারণে ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসার তাদেরকে দণ্ড প্রদান করবেন। দণ্ডগুলো হলো গুরুদণ্ড ও লঘুদণ্ড। গুরুদণ্ডগুলো হলো চাকরি থেকে বরখাস্তকরণ, অপসারণ, পদাবনতি, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, পদোন্নতি স্থগিতকরণ। লঘুদণ্ড হলো তিরস্কার, সতর্কীকরণ, অতিরিক্ত ডিল, ফেটিক ডিউটি, আটক বা নজরবন্দি। গুরুদণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়, লঘুদণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় না। গুরুদণ্ড দিলে বিভাগীয় মামলা বা প্রসিডিং করতে হয়, লঘুদণ্ডের জন্য করতে হয় না। এই দুই ধরনের দণ্ডের বাহিরে গিয়ে একটা আছে বিশেষ দণ্ড, যেটাকে সাময়িক সময়ের জন্য কর্তব্যচ্যুতিকে বলা হয় সাময়িক বরখাস্ত বা সাসপেনশন। এটাও পুলিশ আইনের 7, পুলিশ প্রবিধানের 880 বিধি। ডিসমিসাল এবং ডিসচার্জের পার্থক্য: ডিসচার্জ শব্দের অর্থ বরখাস্তকরণ, ডিসমিসাল শব্দের অর্থ হলো অপসারণ। যদি বরখাস্ত করা হয় তাহলে পুনরায় নিয়োগ হতে পারে, আর অপসারণের ক্ষেত্রে বা ডিসমিসালের ক্ষেত্রে পুনরায় নিয়োগ নিষিদ্ধ হয়। এছাড়াও তাহলে মনে হয় ডিসমিসাল আর ডিসচার্জ মনে রাখবেন এটা। এছাড়াও কি দায়িত্ব অবহেলার জন্য বা গাফিলতিপূর্ণ কাজের জন্য কি করতে পারে? আরো দণ্ড প্রদান করতে পারে। 4টা কথা মনে আছে এটা? অনেকে হয়তো নতুন শিখছেন এগুলা, কিন্তু এমসিকিউ প্রশ্ন হয়েছে কিন্তু। অনধিক 1 মাস বেতন, অনধিক 15 দিন আটক, সদাচরণের বেতন হইতে বঞ্চিত, বিশেষ ভাতা বা পদ রহিতকরণ। মনে রাখবেন, প্রশ্ন হয়েছে না? দেখেন আপনারা, যে আমি যে বলি এমসিকিউ প্রশ্ন হয়েছে এত সালের এত, আপনার মিলাই দেখবেন কনস্টেবল থেকে এসআই পদের এই 2024 সালের 25 সালের পদোন্নতি পরীক্ষায় পুলিশের এই অংশটা থেকে প্রশ্ন হয়েছে। আচ্ছা,
এরপরে আসেন পুলিশ আইনের 8 ধারা। এই আইনের 4 ধারা নিয়োজিত অফিসার ব্যতীত অন্য সকল পুলিশ কর্মচারী চাকরিতে নিযুক্ত হওয়ার পর সরকার কর্তৃক নির্ধারিত ফরমে আইজিপি কর্তৃক মোহরাঙ্কিত একটি কুরিয়ার সার্টিফিকেট বা নিয়োগপত্র পাবেন। এর ফলে তিনি ক্ষমতা, দায় দায়িত্ব এবং সুযোগ সুবিধার অধিকারী হবেন। ধারা কত? পুলিশ আইনের 8 ধারা। যদি তিনি কোনো কারণে চাকরিচ্যুত বা নিয়োগের অবসান ঘটে, তাহলে সেই সার্টিফিকেটটা জমা দিয়ে দিতে হবে। বলা আছে কত ধারায়? 8-এই। 8-এই বলা আছে। আর যদি বিধান অমান্য করে শাস্তি কত দাঁড়ায়? 28 দাঁড়ায়। কত দাঁড়ায়? 28 দাঁড়ায়। পুলিশ আইনের পরবর্তী ধারা হলো পুলিশ আইনের 9 ধারা। চাকরি থেকে ইস্তফা দিতে গেলে পুলিশ সুপারের লিখিত অনুমোদন বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে, অথবা পূর্বে লিখিত নোটিশ, 2 মাস পূর্বে লিখিত নোটিশ না দিয়ে চাকরি থেকে কেউ ইস্তফা দিতে পারবেন না। পুলিশ আইনের 9 ধারা 10 ধারা হলো আইজিপি মহোদয়ের লিখিত অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তি পুলিশের কর্ম ব্যতীত অন্য কোনো নিয়োগ বা চাকরিতে অংশগ্রহণ করতে পারবেন না। পুলিশ আইনের 10। পুলিশ প্রবিধানের 110 বিধি ব্যবহার করা যেতে পারে, দণ্ডবিধির 168 দেওয়া যেতে পারে। পুলিশ আইনের 12 ধারা আইজিপি মহোদয় প্রশাসনিক কার্যে বিভিন্ন রদবদল এবং কর্তব্য, বাসস্থান, অস্ত্রশস্ত্র ইত্যাদি সম্পর্কে প্রশাসনিক আদেশ প্রদান করতে পারেন। যে কোনো সময় যে কোনো কর্তব্য পরিদর্শন করতে পারেন এবং গুপ্ত সংবাদ সংগ্রহ করতে পারেন, বিভিন্ন নিয়ম নীতি প্রণয়ন করতে পারেন। 12 ধারা 13 ধারা হলো কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে কোনো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করবে কে? পুলিশ সুপার। কার নিয়ন্ত্রণের নির্দেশে? জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে। ওই অতিরিক্ত পুলিশের ব্যয়ভার বহন করবেন আবেদনকারীগণ। অতিরিক্ত পুলিশ উঠায় নেওয়ার পূর্বে যদি আবেদন করেন 1 মাস অন্তে, তারপরও সেই 1 মাস পর্যন্ত তার এই ব্যয়ভারটা কি করতে হবে? বহন করতে হবে। 14 ধারা রেল, খাল বা কলকারখানা এলাকার ভিতরে কোনো ব্যক্তিদের কার্যের ফলে কোনো ব্যাঘাত ঘটলে সেইখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ পুলিশের কাছে যদি আবেদন করেন, তাহলে আইজিপি মহোদয় সরকারের সম্মতি নিয়ে রেল, খাল বা টেলিগ্রাম এলাকার ভিতরেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন, ব্যয়ভার বহন করবেন আবেদনকারীগণ। পুলিশ আইনের পরবর্তী ধারা হলো 14 আইজিপি মহোদয় রেলওয়ে রক্ষী বাহিনী যারা আছেন বা ওয়াচ অন ওয়ার্ড, তাদেরকে সরকারের সম্মতি নিয়ে বা গেজেট প্রকাশের মাধ্যমে পুলিশ বাহিনীতে রূপান্তর করতে পারেন। 15 উপদ্রুত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং তাদের ব্যয়ভার সংক্রান্ত বিধান সরকার গেজেট প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো এলাকাকে বিপজ্জনক বা উপদ্রব এলাকা হিসেবে ঘোষণা করতে পারেন এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার প্রয়োজন আছে বলে নির্দেশ প্রদান করতে পারেন। 15-1 এই ধরনের গেজেট বা নির্দেশনা পাওয়ার পর আইজিপি বা ক্ষমতাপ্রাপ্ত অফিসার ওই এলাকার নিয়োজিত পুলিশ ব্যতীত অন্য এলাকা থেকে ওখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন। 15-2 এই 15-2 দ্বারাই অতিরিক্ত পুলিশের ব্যয়ভার এলাকার অধিবাসীগণ যারা আছেন তারাই গ্রহণ করবেন এবং এই ব্যয়ভারের হার জেলা ম্যাজিস্ট্রেট 15-4 নির্ধারণ করে দিবেন। সরকারের অনুমতিক্রমে বা সরকারের নির্দেশে কোনো কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সম্প্রদায়কে এই ধরনের ভাতা বা এই কর দেওয়া থেকে বিরত রাখতে পারেন। 15-6 হলো যখন কোনো এলাকায় এই গেজেট প্রকাশ করা হবে তখন নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকবে। 15 ধারার 2টা ব্যাখ্যার কথা হলো এই এলাকায় এই 15 ধারায় যে পুলিশ নিয়োজিত করা হবে তাদেরকে বলা হবে পিউনিটি পুলিশ। কি পুলিশ? পিউনিটি পুলিশ। এবং এই পুলিশের ব্যয়ভার বাবদ অতিরিক্ত পুলিশ এলাকার জনগণের নিকট থেকে যেটা আদায় করা হবে সেটাকে বলা হবে পিউনিটিভ ট্যাক্স বা পিটুনি কর। পুলিশ আইনের 15 দ্বারা যখন কোনো ব্যক্তি উপদ্রব এলাকার ব্যক্তিদের মাধ্যমে আহত হবে, নিহত হবে অথবা জানমালের ক্ষয়ক্ষতি হবে, তখন তিনি এই ক্ষতি পোষানোর জন্য 1 মাসের ভিতরে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন। ম্যাজিস্ট্রেট এই সম্পর্কে অনুসন্ধান করে যদি দেখেন ঘটনা সত্য, তাহলে তাদেরকে ক্ষতিপূরণ দানের নির্দেশ প্রদান করবেন। 16 ধারা হলো এই 13, 14, 15 এই পুলিশের ব্যয়ভার সংক্রান্ত আদায়ের বিধান ফৌজদারি কার্যবিধির 386, 87 যে জরিমানা আদায়ের পরোয়ানা সেভাবে আদায় করা যাবে। লাগবে না আপনার এটা? 17 কোনো এলাকার নিয়োজিত পুলিশ দ্বারা যদি এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? অথবা চোরাচালান, 1952 সালের চোরাচালান প্রতিরোধ দমন আইনের অধীনে কোনো অপরাধ সংগঠিত হয় অথবা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই ক্ষেত্রে পুলিশ অফিসার যিনি পুলিশ পরিদর্শক, হ্যাঁ, তাদের আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট কি করবেন? ওই এলাকার গণ্যমান্য ওই এলাকার ব্যক্তিদের মধ্য থেকে বা প্রতিনিধিদের মধ্য থেকে ওই এলাকার ভিতরে স্পেশাল বা বিশেষ পুলিশ মোতায়েন করবেন। ইচ্ছা করলে ম্যাজিস্ট্রেট নিজ উদ্যোগেও এরকমটা করতে পারেন। দ্বারা হলো পুলিশ আইনের 17-1 দ্বারা যখন এই ধরনের পুলিশ মোতায়েন করা হবে তখন তাদের তালিকা দ্রুত সময়ের ভিতরে পুলিশ সুপারের কাছে প্রেরণ করতে হবে।
ধারা হলো পুলিশ আইনের কত ধারা? 17-2 দ্বারা। আর এই ধরনের স্পেশাল পুলিশের নিযুক্ত হওয়ার পরে তারা ক্ষমতা, দায় দায়িত্ব এবং সুযোগ সুবিধার অধিকারী হবেন এবং সাধারণ পুলিশ কর্তৃপক্ষের অধীনেই তারা থাকবেন। আর তারা তাদের দায়িত্ব কর্তব্য অবহেলা করলে ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে অনধিক 50 টাকা পর্যন্ত তাদেরকে অর্থদণ্ড প্রদান করা যাবে। ফৌজদারি পুলিশ আইনের কত ধারা? 19 ধারা। তাদের যে নির্দিষ্ট ক্ষমতা, এই ক্ষমতার বাহিরে অন্য কোনো ক্ষমতা তারা প্রয়োগ করবেন না। 20 ধারা, পুলিশ কর্মচারী সর্বদা অন ডিউটি হিসেবে বিবেচিত হবেন এবং যে কোনো জেলায় যে কোনো স্থানে তাকে একজন অফিসার হিসেবে নিযুক্ত করা যাবে। এই পর্যন্ত ছিল না পুলিশ আইনের? 22 ধারা পর্যন্ত ছিল। আচ্ছা, পুলিশ আইনে আজকের যে ধারাগুলো হবে এটা সবচেয়ে বেশি প্রশ্নমুখী হবে। পুলিশ আইনের সবচেয়ে বেশি প্রশ্নমুখী যে জায়গাগুলো, এটা হয়তো আজকের ক্লাসের ধারাগুলো হবে। আমরা আজকে পুলিশ আইনে 23, ইনশাল্লাহ 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 30 কয়ের 1, 2 পুলিশ আইনের এই জায়গাগুলো আলোচনা করবো, দেখি আরো সামনে যাওয়া যায় কিনা। তো আগামী আরেকটা ক্লাস লাগবে আর কি শেষ করতে। 4টে ক্লাসই হয় পুলিশ আইনে সবসময়, 4টে ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করি। আচ্ছা, গুরুত্ব না দেওয়ার কোনো সুযোগ নাই। ভালো করে গুরুত্ব সহকারে পড়তে হবে কিন্তু পুলিশ আইনটা। পুলিশ আইনের 23 ধারা। পুলিশের দায়িত্ব, কর্তব্য। পুলিশের কি দায়িত্ব এবং কর্তব্য হলো পুলিশ আইনের 23 ধারা। যদি ছোট্ট করে প্রশ্ন আসে 3 নাম্বার 4 নাম্বার, যে পুলিশ আইনে পুলিশের কর্তব্য সমূহ লিখুন, তাহলে অনলি 23 ধারা লিখলে আপনার সঠিক উত্তর হয়ে যাবে। যদিও বা আমরা 23-এর সাথে 24 লিখি, 25 লিখি, তারপরে 31 ধারা লিখি, আরো কিছু ধারা আমরা ব্যবহার করি পুলিশের দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু মূল হলো পুলিশ আইনের কত ধারা? মূল হলো পুলিশ আইনের 23 ধারা হলো পুলিশের মূল দায়িত্ব এবং কর্তব্য সমূহ সম্পর্কে কি করা আছে, বলা আছে। তাহলে পুলিশ আইনের 23 ধারা পুলিশের কয়টা দায়িত্বের কথা বলা আছে? 8টা দায়িত্বের কথা বলা আছে। এটা একদম আপনাকে ভালো করে পড়তে হবে কিন্তু প্রশ্নমুখী। 1 নাম্বার, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ আদেশ দ্রুত কি করা, পালন করা। 2 নাম্বার, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ পরোয়ানা দ্রুত জারি বা কার্যকর করা। তাহলে প্রথমটা হলো আদেশ, 2 নাম্বারটা কি, পরোয়ানা। আগের কথাগুলো হলো ফ্রি, মানে কি, মানে এগুলো ডেমো। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত, তার মানে কি, মানে বৈধ কর্তৃপক্ষ যারা, তার মানে বৈধ কর্তৃপক্ষের বৈধ আদেশ, এভাবে বলতে পারেন যে বৈধ কর্তৃপক্ষের বৈধ আদেশ দ্রুত কি করা, পালন করা। বৈধ কর্তৃপক্ষের বৈধ পরোয়ানা দ্রুত জারি বা কার্যকর করা। পুলিশ আইনের 23-এর 3-এ বলতেছে সর্বসাধারণের শান্তি সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা এবং যথাস্থানে কি করা, রিপোর্ট করা। অর্থাৎ সর্বসাধারণের শান্তি সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা, যথাস্থানে কি করা, রিপোর্ট করা। 3 নাম্বার, সহজভাবে পড়তে পারবো আমরা, অসুবিধা নেই। 4 নাম্বার, কোনো অপরাধ সংগঠিত হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে তা প্রতিরোধ এবং নিবারণ করা। পড়ছি না আমরা 23-এর 4 কত সাথে? ফৌজদারি কার্যবিধি আইনের 149 ধারার সাথে। 23-এর 3 পড়ছি না? ফৌজদারি কার্যবিধি আইনের 150 ধারার সাথে পড়ছি তো। 23-এর 5, সর্বসাধারণের বিরক্তিকর কার্য বা পাবলিক nuisance বা গণ উপদ্রব যেগুলো আছে, এগুলা কি করা, নিবারণ করা। 6 নাম্বার, অপরাধের রহস্য বা বৃত্তান্ত উদ্ঘাটন বা অনুসন্ধান করা। 7 নাম্বার, অপরাধীকে বিচারার্থে আদালতে প্রেরণ করা। 8 নাম্বার, আইনসঙ্গতভাবে গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে কি করা, গ্রেপ্তার করা। পড়তে হবে আপনি এগুলো। এখন অনেকেই বলবেন এগুলো কি আগে পিছু হইলে কোনো অসুবিধা অসুবিধা আছে? আপনার কাছে কি মনে হয়, অসুবিধা আছে না নাই? পুলিশ আইনের 23 ধারার যে কথাগুলো, অসুবিধা আছে না নাই? আছে, ভেজাল আছে কিন্তু। এগুলো আগে পিছু করতে পারবেন না। যদিও বা পুলিশ আইন মাইনর অ্যাক্ট, কিন্তু পুলিশের এই 23-এর 1 থেকে 8 এটা আপনাকে সিরিয়ালে পড়তে হবে। কারণ এটা সবাই জানে, যারা পরীক্ষার খাতা দেখবে জায়গাগুলো, এগুলো সবাই জানে। বুঝছেন না বিষয়টা? এখানে সিরিয়াল মিস্টেক করার সুযোগ নেই, করবেন না। এটা ভালো করে নিতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনে 54 ধারা যেরকম সিরিয়াল ঠিক রাখবেন, 23 ধারার ক্ষেত্রে সিরিয়াল ঠিক রেখে পড়বেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি মিস্টেক হয়ে যায় ইচ্ছা অনিচ্ছাকৃত, সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা মনে রাখবো। সহজে যদি বলি, 1 নাম্বার কি, বৈধ আদেশ পালন। 2 নাম্বার, বৈধ পরোয়ানা কার্যকর। 3 নাম্বার, অপরাধের সংবাদ দেওয়া ঊর্ধ্বতন অফিসারকে। 4 নাম্বার, অপরাধ প্রতিরোধ বা নিবারণ করা। 5 নাম্বার,
গণ উপদ্রব কি করা, বন্ধ করা, তাই না? 6 নাম্বার, অপরাধের রহস্য কি করা, উদ্ঘাটন করা। 7 নাম্বার, অপরাধীকে বিচারের জন্য আদালতে প্রেরণ করা। 8 নাম্বার, যাকে গ্রেপ্তার করার ক্ষমতা আছে বা গ্রেপ্তারের যোগ্য এরকম সকল ব্যক্তিকে কি করা, গ্রেপ্তার করা। পুলিশ, এই কথাগুলো হলো পুলিশ আইনে কত দ্বারা, এই কথাগুলো হলো পুলিশ আইনের 23 ধারার কথা। আর এই কাজগুলো করতে গিয়ে আপনি কি করতে পারবেন, আপনি যেখানে লোকজন শরাব পান করে না, মানে নেশা করে এরকম একটা জায়গা, মানে বর্তমানে যেটাকে বার বলা হয়, তাই না, এরকম হইতে পারে। তাহলে অথবা যেখানে জুয়া খেলে এরকম কোন স্থান, অথবা কোনো সন্দিগ্ধ অপরাধের সাথে সন্দিগ্ধ ব্যক্তি আছে এরকম কোন স্থান, অথবা উচ্চ শৃঙ্খল বা উচ্ছৃঙ্খল লোকজনের চলাফেরা আছে এরকম কোন স্থানে কি করতে পারবেন, অনুমতি না নিয়ে বা বিনা পরোয়ানায় প্রবেশ করতে পারবেন, এবং সেখানে কি আছে তল্লাশি বা পরিদর্শন করতে পারবেন। তাহলে এই যে লাস্টের যে কথাটা, এটা কততে হবে, 23 ধারার কথা নাকি 23-এর 8 লিখবেন এই কথাটা, যে এই কাজগুলা করতে গিয়া মদের আড্ডা, জুয়ার আড্ডা, তারপরে হচ্ছে আপনার কি রে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, উচ্ছৃঙ্খল লোকজনের চলাফেরা অথবা সন্দিগ্ধ ব্যক্তিদের চলাফেরার স্থান, এখানে কি করতে পারবেন, অনুমতি না নিয়ে মানে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন বা প্রবেশও করতে পারবেন। এই কথাটা কত হবে, 23-এর 8 নাম্বার হবে নাকি 23 ধারা হবে, এই কথার কয় নাম্বার হবে, 23-এর 8, 23-এর 8 হবে না, এখানে 23-এর 8 বলা যাবে না, এটা 23 ধারাই হবে। মানে এই 8টা কাজ করতে গিয়ে আপনি এই ক্ষমতাটা কি করতে পারবেন, প্রয়োগ করতে পারবেন। তাহলে পুলিশ আইনের 23 ধারাটা কিসের দ্বারা, সাধারণত ক্ষমতার দ্বারা, নাকি এটা দায়িত্ব কর্তব্যের দ্বারা, মূলত দায়িত্ব কর্তব্যের দ্বারা। কিন্তু এই 8 ধরনের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে আপনি কি করতে পারবেন, এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবেন, এই ক্ষমতাটা কি করতে পারবেন, প্রয়োগ করতে পারবেন। তাহলে এমসিকিউ প্রশ্ন, পুলিশ আইনের 23 ধারায় নিম্নের কোনটা সঠিক? ক, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। খ, বিনা পরোয়ানায় তল্লাশি করা যায়। গ, দুইটাই সঠিক। অন্য কিছু লিখবেন না প্লিজ, ঠিক আছে, উত্তর দিবেন শুধু এগুলার। পুলিশ আইনের 23 ধারা নিম্নের কোনটা সঠিক? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, বিনা পরোয়ানায় তল্লাশি করা যায়, নাকি দুইটাই সঠিক? যারা 2 লেখছেন তাদের উত্তর এমনিতেই ভুল, 2 বলতে কিছু বোঝাচ্ছে না এখানে। আপনি ক ক লিখতে পারেন, অথবা গ লিখতে পারেন, অথবা দুইটাই লিখতে পারেন, তাই না? আচ্ছা, দেখছেন 23 ধারার একটা এমসিকিউ প্রশ্ন, আমরা কি পরিমাণ উত্তরটা দিছি, তার মানে সবাই লিখছেন 3 এবং গ, ম্যাক্সিমাম এটা লিখছেন না। তাহলে এটা সঠিক উত্তর হবে খ। কয় নাম্বারটা, মানে 2 নাম্বারটা সঠিক হবে। বিনা পরোয়ানায় কি করা যায়, তল্লাশি করা যায়। পুলিশ আইনের 23 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় এরকম কথা কোথাও বলা নাই, এবং পুলিশ আইনের 23 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না। আইনসঙ্গতভাবে গ্রেপ্তারযোগ্য ব্যক্তিকে গ্রেপ্তার করা, তার মানে আইনসঙ্গতভাবে গ্রেপ্তার করার ক্ষমতা আছে, আপনার কাছে পরোয়ানা আছে বা আইনসঙ্গতভাবে গ্রেপ্তার করার ক্ষমতা আছে, গ্রেপ্তার করবেন। কিন্তু তাই বলে পুলিশের 23 ধারা কোথাও এরকম পাবেন না যে এটা বিনা পরোয়ানায় গ্রেপ্তারের দ্বারা। তাহলে তল্লাশি কেন করা যায়, এই যে এই আপনার এই 23 ধারার কার্যক্রম, বৈধ পরোয়ানা, তারপরে বৈধ আদেশ পালন, তাই না, তারপরে আপনার এই পাবলিক nuisance নিবারণ, এই কাজগুলো করতে গিয়ে আপনি কি করতে পারবেন, কোনো স্থানে প্রবেশ করে সেখানে কি আছে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন। বুঝতে পারছি? তাহলে এমসিকিউ প্রশ্ন, পুলিশ আইনের 23 ধারা নিম্নের কোনটা সঠিক? পুলিশের দায়িত্ব এবং কর্তব্য, ক, দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, খ, দায়িত্ব পালন করতে গিয়ে বিনা পরোয়ানায় তল্লাশি, গ। এখন সঠিক উত্তর কি হবে? দিচ্ছি রমেশ ভাই, আমি বলছি কিছু লিখবেন, আমি দিয়ে দিচ্ছি ক্লাস শেষে। তাহলে সঠিক উত্তর কি হবে এখন? তাহলে সঠিক উত্তর হবে ক এবং গ। ক এবং গ, অর্থাৎ গ থেকে যেটা হবে, ক এবং কি, গ। বুঝতে পারছেন? তাহলে পুলিশ আইনে বিনা পরোয়ানায় পুলিশ আইনে গ্রেপ্তার করার ধারা আছে 2টা। কয়টা? পুলিশ আইনে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারে ধারা আছে 2টা, পুলিশ আইনে 34, 34-এর ক, 34 এবং কত, 34-এর ক, এই 2টা ধারা থেকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। ঠিক আছে, আর পুলিশ আইনের এই যে তল্লাশি, বিনা পরোয়ানায় তল্লাশি যায় ধারা,
এটা হলো পুলিশ আইনের কত ধারা? পুলিশ আইনের 23 ধারা। তাহলে বলতে পারবেন 8টা কথা, বইয়ের ভাষায় হুবহুব আপনাকে মুখস্থ করার প্রয়োজন নাই, শুধু 8টা কথা বললেই হবে। তাহলে পুলিশ আইনের এই 23 ধারা দায়িত্বগুলা কার? কর্মকর্তার, নাকি কর্মচারীদের, নাকি সকল পুলিশ সদস্যদের? এই দায়িত্বগুলা কার? সবার। পুলিশ আইনের সকল পদমর্যাদার কর্মকর্তা বলেন, কর্মচারী বলেন, সকল পুলিশের দায়িত্ব পুলিশ আইনের কত ধারা? 23 ধারা। আর যদি বইয়ের ভাষায় বলেন, তাহলে মুখস্থ যদি করেন, কন্টিনিউ রিভিশন দিতে দিতে হয়তো সেট হবে, কিন্তু সহজ জায়গাটা যদি বুঝে নেন তাহলে আপনার জন্য সহজ হবে। তাহলে কি, আমি একবার বলবো, আপনারা 2-3 জন বলবেন, ঠিক আছে? শর্ট ভার্সনে বলবেন, বড় করে না। তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ আদেশ কি করা? পালন করা, দ্রুতভাবে, জরুরিভাবে। তারপরে কর্তৃপক্ষের বৈধ পরোয়ানা দ্রুত জারি বা কার্যকর করা। 3 নাম্বার, অপরাধের সংবাদ প্রদান করা। মানে সর্বসাধারণ, বইয়ে বলতেছে কি, সর্বসাধারণের শান্তি সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা এবং কি করা, রিপোর্ট প্রদান করা। এভাবে না বলে আমরা কি বলবো? অপরাধের সংবাদ প্রদান করা। 4 নাম্বার, অপরাধ প্রতিরোধ এবং নিবারণ করা। 5 নাম্বার, সর্বসাধারণের বিরক্তিকর কার্য বা পাবলিক nuisance যেটা আছে এটা কি করা? নিবারণ করা। 7 নাম্বার, অপরাধীকে বিচারার্থে আদালতে প্রেরণ করা। অপরাধীকে বিচারার্থে কি করা? আদালতে প্রেরণ করা। 7 নাম্বার, আইনসঙ্গতভাবে গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা। তাহলে আপনি শর্টে মনে রাখেন, 1 নাম্বারে বৈধ আদেশ পালন, 2 নাম্বার বৈধ পরোয়ানা কার্যকর, 3 নাম্বার অপরাধের সংবাদ প্রদান, 4 নাম্বার অপরাধ প্রতিরোধ নিবারণ, 5 নাম্বার শান্তি গণ উপদ্রব নিবারণ, 6 নাম্বার অপরাধের রহস্য বা বৃত্তান্ত উদ্ঘাটন, 7 নাম্বার অপরাধীকে বিচারে প্রেরণ, 8 নাম্বার গ্রেপ্তারযোগ্য ব্যক্তিকে কি করা? গ্রেপ্তার করা। আর এই উপরের কাজগুলো করতে গিয়ে পুলিশ কি করতে পারবেন? এই জুয়ার আড্ডা, অথবা মদের আড্ডা, অথবা সন্দিগ্ধ কোনো ব্যক্তি যে জায়গায় আছে, অথবা উচ্ছৃঙ্খল চরিত্রের যে সমস্ত ব্যক্তিরা আছেন, বা যেখানে তারা সমাগম করে, এই সমস্ত স্থানে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় প্রবেশ করতে পারবে, এবং সেখানে বিনা পরোয়ানায় কি করতে পারবে? তল্লাশি করতে পারবে। ধারা কত? 23 ধারা। পুলিশ আইনের 23 ধারা। বলা যাবে? বলা যাবে? হুম? কে পারবেন না? পারবেন না এরকম কেউ আছেন? পারবেন? সবাই পারবেন? শিওর? বলেন। মুবারক ভাই, কি আমাকে শুনতে পাচ্ছেন? মুবারক ভাই, বলতে পারবেন? বলা যাবে? কিছু বলেন একটা। মুবারক ভাই কই দেখলাম নাই। বলতে পারবেন? বলেন তো, বলেন। মুবারক ভাই ফোন আনমিট করেন, দেখেন নোটিফিকেশন গেছে আপনার কাছে। হ্যাঁ, ফোন আনমিট করেন, চাপ দেন। বুঝেন নাই আপনি মনে হয় তাহলে। স্যার বুঝি স্যার। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ। স্যার, পুলিশ সদস্যের দায়িত্ব কর্তব্য সমূহ পুলিশের ইতিহাস দ্বারা মোতাবেক হুম, সকল প্রকার বৈধ আদেশ পালন করা, হ্যাঁ, সকল প্রকার পরোয়ানা তামিল করা, হুম, অপরাধের খবর কর্তৃপক্ষকে জানানো, হুম, অপরাধ নিবারণ করা। 5, জনগণের বিরক্তিকর কার্য নিবারণ করা। হুম, 6, অপরাধের তথ্য অনুসন্ধান বা উদ্ঘাটন করা। হুম, 7, আসামিকে বিচারকের আদালতে প্রেরণ করা। হুম, 8, গ্রেপ্তারযোগ্য ব্যক্তিকে গ্রেপ্তার করা। এটি ব্যতীত স্যার জুয়ার আড্ডা, মদের আড্ডা এবং অসৎ চরিত্রের লোকের সমাগম এবং বিনা সমাগমের স্থানে বিনা পরোয়ানায় তল্লাশি করা করা যায়। হুম। এটাই স্যার। ঠিক ঠিক আছে। আরেকজন বলেন, সাইদুর রহমান ভাই বলেন। সাইদুর রহমান ভাই বলেন। হুম। ফোন আনমিট করেন, দেখেন নোটিফিকেশন গেছে, ফোন আনমিট করেন। ও দিন পরে বেলা কইছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। হ্যাঁ। পুলিশ আইনে দ্বারা স্যার পুলিশ অফিসারের দায়িত্ব ও কর্তব্য হুম, এক দ্বারা পুলিশ আইনের 33 দ্বারা একে আছে স্যার। হুম, উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ দ্রুত পালন করা, উপযুক্ত কর্তৃপক্ষের
বৈধ পরোয়ানা দ্রুত কার্যকর করা। তারপরে স্যার সর্বসাধারণের শান্তি সম্পর্কিত আহ, তথ্য সংগ্রহ করা হুম এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো। হুম তারপর হচ্ছে স্যার আহ, অপরাধ প্রতিরোধ এবং নিবারণ করা। অপরাধ প্রতিরোধ এবং নিবারণ করা। তারপরে স্যার 5 নম্বর কি? বিরক্তিকর কার্য বা পাবলিক nuisance নিবারণ করা। বিরক্তিকর কার্য এবং পাবলিক নিউইসেন্স নিবারণ করা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়ে জানানো। 6 নম্বর কি? অপরাধের রহস্য উদ্ঘাটন ছয় করা। নম্বর, হুম অপরাধের রহস্য উদ্ঘাটন করা, গ্রেপ্তারযোগ্য ব্যক্তিকে গ্রেপ্তার করা। হুম। মাঝখানটা রয়ে গেল না? আমি তো চাচ্ছিলাম যে ক্লাসে একবারে ক্লিয়ার করেন, এখন আপনারা যদি সবাই মনে করতেছেন যে না আমার সবাই এটা পারবে, বলার কি দরকার? তার মানে গ্যাপ আছে, কিছু গ্যাপ আছে না? গ্যাপ কিন্তু থাকবে। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তারপরে সামিউল ভাই বলতে পারবেন? সামিউল ভাই বলা যাবে, বলেন বলেন। হুম উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ দ্রুত পালন করা, হুম উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ পরোয়ানা দ্রুত কার্যকর করা, সর্বসাধারণের শান্তি রক্ষা সম্পর্কিত সংবাদ সংগ্রহ ও যথাস্থানে রিপোর্ট প্রদান করা। হুম আহ, পরে হচ্ছে আহ, আহ, সর্বসাধারণের শান্তি রক্ষা সম্পর্কিত সংবাদ সংগ্রহ ও যথাস্থানে রিপোর্ট প্রদান করা। 4 নম্বর হচ্ছে অপরাধ প্রতিরোধ এবং নিবারণ করা। অপরাধ প্রতিরোধ অপরাধ এবং নিবারণ করা। হুম করা, সর্বসাধারণের বিরক্তিকর কার্য বা পাবলিক nuisance নিবারণ করা, অপরাধের অনুসন্ধান বা উদ্ঘাটন করা, হুম। অপরাধের অপরাধীকে বিচারার্থে আদালতে প্রেরণ করা, গ্রেপ্তারযোগ্য ব্যক্তিকে গ্রেপ্তার করা। এছাড়া উপরোক্ত কর্তব্য পালনকালে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় আহ, নিম্ন কর্তব্য পালন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, জুয়ার আড্ডা ইত্যাদি কাজে গ্রেপ্তার বিনা করতে পারবে? পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে বলছি। এই কাজগুলা করতে গিয়া, মানে এই যে কাজগুলো আছে এই দায়িত্ব পালন করতে গিয়া যদি প্রশ্ন আসে, জানেন কি? যে পুলিশ আইন অনুসারে পুলিশ অফিসার তার দায়িত্ব পালন করতে গিয়া কি ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে জি 23 স্যার। ধারার এই দায়িত্বগুলো পালন করতে গিয়া পুলিশ অফিসার এই সমস্ত স্থানে বিনা পরোয়ানায় প্রবেশ করতে পারে এবং কি করতে পারে, ওখানে আপনার তল্লাশি করতে পারবে। এই পুলিশের কত ধারা? 23 ধারা, ঠিক আছে। পুলিশের 23 ধারা যদি লেখেন, তল্লাশির কথা যদি লেখেন, আপনি ইচ্ছা করলে এখানে পরবর্তীতে গিয়ে পুলিশ প্রবিধানের 280 বিধিও আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন, যেহেতু বিনা পরোয়ানায় তল্লাশি শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, দিতে পারবেন। আর পুলিশ আইনের আর একটা দায়িত্ব হলো পুলিশ আইনের 24 ধারা। পুলিশ অফিসার কি করবেন, প্রত্যেকটা অপরাধের বিষয় সম্পর্কে কাকে জানাবেন? প্রতিটি অপরাধের বিষয় সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে জানাবেন। এবং আইনসঙ্গত যে পরোয়ানা আছে, এটা তল্লাশি পরোয়ানা হতে পারে, গ্রেপ্তারি পরোয়ানা হতে পারে, জরিমানা আদায়ের জন্য হইতে পারে, অথবা পুলিশ অফিসার কোনো বাড়িতে তল্লাশির জন্য হইতে পারে বা সমনের জন্য হইতে পারে। আইনসঙ্গত যে পরোয়ানা আছে এগুলোর জন্য কি করবেন? ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন। এটা গুরুত্বপূর্ণ ধারা কিন্তু, কেন জানেন? কারণ প্রশ্ন তৈরি করার জন্য এই ধারাটা লাগবে। যখন প্রশ্ন আসবে যে কোনো বাড়িতে কোনো ব্যক্তি অন্যায়ভাবে আটক আছে, পুলিশ অফিসার হিসেবে আপনার কি করণীয়? হ্যাঁ, অথবা যে বাড়িতে চোরাই মাল, জাল দলিল, নকল সিল আছে, তথাই তল্লাশির পদ্ধতি সম্পর্কে লিখুন। তখন কিন্তু আপনাকে লিখতে হবে যে চোরাই মাল, জাল দলিল যেখানে আছে এই বিষয়গুলো সম্পর্কে আমি দ্রুত ম্যাজিস্ট্রেটকে জানাবো এবং ওইখানে পরোয়ানার জন্য আমি কি করব, আবেদন করব। কত ধারায়? পুলিশ আইনের 24, পুলিশ প্রবিধানের 213 বিধি। তারপর আপনার পরোয়ানা কত ধারায় নেবেন? ফৌজদারি কার্যবিধানে 98 ধারা মোতাবেক আমি পরোয়ানাটা কি করব, সংগ্রহ করব। পরোয়ানাটা আমি কি করব, সংগ্রহ করব। 98 ধারা এখন সংগ্রহ করছেন, এখন কি কাজ? এখন কাজ হলো 102-1, 2, 3, 103-1, 2, 3, অর্থাৎ বাড়ির মালিকের অনুমতি নিব, 103-1 সাক্ষী ডাকবো, তাই না? সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করব। অনুমতি না দিলে 102-2 দরজা জানালা ভাঙবো, সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করব। ওই যে প্রসেস চলে আসবে কোথায়? সব প্রশ্নের একই প্রক্রিয়া। তাহলে এই প্রশ্নের উত্তরে যেখানে কোনো প্রশ্নে পরোয়ানার প্রশ্ন লিখবেন, অথবা কোনো স্থান বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষমতা ছাড়া যে কোনো পরোয়ানা অস্ত্রের জন্য যদি আসে, যে আপনি টহল ডিউটি অবস্থায় জানতে পারলেন যে কোনো বাড়িতে কি আছে, অবৈধ অস্ত্র রাখা আছে, তাহলে সেই ক্ষেত্রে এই অস্ত্রের বিষয়ে পুলিশ অফিসার হিসেবে আপনার কি করণীয়? একই কথা, যে বিষয়টা জিডিতে লিপিবদ্ধ করব, ঊর্ধ্বতন অফিসারকে জানাবো। পুলিশের 24 PRB 213 বিধি মোতাবেক অস্ত্র উদ্ধার করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে কি করব,
পরোয়ানার জন্য আবেদন করব। তারপরে কি লিখবেন? অস্ত্র আইনের 25 ধারা মোতাবেক কত? অস্ত্র আইনের 25 ধারা মোতাবেক পরোয়ানা সংগ্রহ করব। এরপরে লিখবেন যে পুলিশ প্রবিধানের 280 মানে অস্ত্রের প্রশ্ন আসলে 280 জ বিধি মোতাবেক একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে সঙ্গে নিয়ে কি করব? তল্লাশি কার্যক্রম পরিচালনা করব। কিভাবে? ওই যে 102-এর 1-2-3, 103-এর 1-2-3, মানে অনেকগুলো প্রশ্নের সমাধান এই জায়গাতে। তো লিখতে হবে কি? পুলিশ আইনের 24, প্রবিধান 213। তাহলে এমসিকিউ প্রশ্ন, পুলিশ আইনের 24 পিআরবি 213টা এটা কি তল্লাশির পদ্ধতির প্রশ্নের জন্য ব্যবহার করব, পরোয়ানা মূলে তল্লাশির পদ্ধতির প্রশ্নে ব্যবহার করব, বিনা পরোয়ানায় তল্লাশির পদ্ধতির প্রশ্নে ব্যবহার করব, নাকি তল্লাশি পরোয়ানা নেওয়ার যে নিয়ম সেই নিয়মটা অনুসরণ করার জন্য ব্যবহার করব? সেই নিয়মটা অনুসরণ করার জন্য ব্যবহার করব। অর্থাৎ পরোয়ানাটা যে আমাদের নিতে হবে এবং অপরাধটা সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে, আমাদের এই বাধ্যবাধকতা দিয়ে দিছে কত দ্বারাই? পুলিশ আইনের 24 এবং পিআরবি 213 বিধি। পুলিশ আইনের 24 পিআরবি 213 বিধিতে এই জায়গাগুলো কি করছে? দিয়ে দিছে। বুঝছেন? এই হচ্ছে বিষয়। তাহলে পুলিশ আইনের 24 দ্বারা আমরা কি পড়লাম? অপরাধের বিষয় সম্পর্কে যে কোনো পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে জানাবেন আইনসঙ্গত পরোয়ানা, সমন, গ্রেপ্তারি পরোয়ানা, তল্লাশি পরোয়ানা, গৃহ তল্লাশি, যাই হোক যেগুলোর জন্য কোনো পরোয়ানার দরকার হয় তাহলে সেগুলোর জন্য পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের কাছে কি করবেন? আবেদন করবেন। পুলিশ আইনের কত ধারা? 24। পুলিশ প্রবিধানের কত বিধি? 213 বিধি। রাতুল, হ্যাঁ ভাইয়া কেমন আছো? কালকে না অসুবিধা না ভাই, বলো। হুম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। না ভাইয়া। আচ্ছা, আমি ক্লাসে এই বিষয় নিয়ে কালকে ওই বিষয়ে কথা বললে হবে? হবে না? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, গৃহ তল্লাশির জন্য পরোয়ানা যেটা, হ্যাঁ, গৃহ তল্লাশি পরোয়ানা। আচ্ছা, এখন আমরা আইনের ভাষা অনুসারে পাচ্ছি যেটা আমরা পূর্বের ফৌজদারি আইন যেগুলো পড়ে আসছি, পরোয়ানার জন্য সাধারণত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতেন। 98 ধারা পরোয়ানা কে দিচ্ছে? লেখা কি আছে? জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে পরোয়ানা সংক্রান্ত এই কার্যক্রমগুলো দুই ধরনের ম্যাজিস্ট্রেটের ক্ষমতার অন্তর্ভুক্ত। নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও পারেন, বিচারিক ম্যাজিস্ট্রেটও পারবেন। ঠিক আছে। ফৌজদারি কার্য পুলিশ আইনের পরবর্তী ধারা হলো 25 ধারা। পুলিশ আইনের 25 ধারা আছে, কিছুটা ভালো আছে আগের চেয়ে তাহলে মতো এখন। ফৌজদারি কার্যবিধি আইনের 25 ধারা হলো, না সরি, পুলিশ আইনের 25 ধারা হলো, আমরা পড়ছি আগে, এটা এমসিকিউ প্রশ্ন করবো, উত্তর দিবেন। ঠিক আছে, দেখে পারেন। বই বন্ধ আছে না সবার? বই বন্ধ রাখবেন। আচ্ছা, বই দেখে উত্তর দিয়ে কোনো সার্থকতা নাই। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বেওয়ারিশ সম্পত্তি, দাবিদারবিহীন সম্পত্তি, কোনো উইলবিহীন সম্পত্তি, কোনো সন্দিগ্ধ সম্পত্তি, 51 ধারায় আটককৃত সম্পত্তি পুলিশ অফিসার পাওয়ার পরে হেফাজতে নেবেন। প্রশ্নের উত্তর আমি দ্বারা লিখতে বলছি আপনাকে, বলছি দ্বারা লিখতে। 523 প্রশ্ন করতেছি আমি, এটা বোঝার চেষ্টা করেন আগে, আগে উত্তর দেন না, আপনারা সিনিয়র হয়েছেন কিন্তু যথেষ্ট। তাহলে সেই ক্ষেত্রে যখন তারা এগুলো পাবেন, পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য তালিকা করে কার কাছে পাঠাবেন? ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন। ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 523-2 দ্বারাই একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবেন 6 মাস সময়ের জন্য। ফৌজদারি 523-2, 524 ধারা অনুসারে 6 মাস সময়ের ভিতরে যদি ওই ব্যক্তি এসে হাজির না হয় অথবা হাজির হয়ে সন্তোষজনক জবাব দিতে না পারে তাহলে এই সম্পত্তি কি করতে পারবেন? বিক্রি করার আদেশ দিতে পারবেন। এই সম্পর্কে নিম্নের কোনটা সঠিক? ক, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, খ, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, গ, জেলা ম্যাজিস্ট্রেট। বোঝার চেষ্টা করেন। গ, জেলা ম্যাজিস্ট্রেট। ঘতে কি হবে? মানে প্রশ্নটা পেঁচায় দিলাম একটু। প্রশ্নটা গতে কি হবে? বইয়ের ভাষা অনুসারে দিতে হবে। আচ্ছা, ওইখানে ম্যাজিস্ট্রেট গুলা সম্পর্কে অনেক এমসিকিউ প্রশ্ন হয়েছে। ফৌজদারি 524 ধারার যে ম্যাজিস্ট্রেট গুলা বিক্রি করতে পারবে সেটা কে জানেন? আপনি জানেন, আপনি উত্তর কি দিবেন? মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, অথবা একজন ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। যদি ফৌজদারি থেকে প্রশ্নটা আসে তাহলে কি মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশে
সেটা বিক্রি হতে পারে। আর যদি প্রশ্নটা ফৌজদারি পুলিশ আইন থেকে আসে তাহলে কি জানেন, জেলার ম্যাজিস্ট্রেট, মানে কি জেলা ম্যাজিস্ট্রেট। দুইটা থেকে পুলিশ আনতে গেলে পুলিশ আইন 1861 দিয়ে প্রশ্ন আসবে। আর যদি প্রশ্ন ফৌজদারি কার্যবিধি থেকে আসে তাহলে ফৌজদারি কার্যবিধি 1898 ওই দিয়ে আসবে। তাহলে বুঝছেন কি বিষয়টা, আমি কি বিষয়টা, যদি পুলিশ আইন দিয়ে আসে তাহলে পুলিশ আইনের সংশ্লিষ্ট জেলার ম্যাজিস্ট্রেটের আদেশে, জেলার ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে সেটা কি করা যাবে, বিক্রয় করা যাবে। আর ফৌজদারিতে কি মুখ্য মহানগর মুখ্য বিচারিক অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশে বিক্রি হবে। আচ্ছা, আমরা পুলিশ আইনের এই জায়গাগুলো কিন্তু ফৌজদারির সাথে পড়ে আসছি, শুধু মিলানো, তাই না? শুধু কি করা, শুধু মিলাইতে হবে আমাদের। কিরকম, ফৌজদারি কার্যবিধি 523-1 সাথে পুলিশ আইনের কত ধারা, 25 ধারা। প্রতিটা অপরাধের বিষয় এই বেওয়ারি সম্পত্তি বা পুলিশ অফিসার যদি কোনো দাবিদারবিহীন সম্পত্তি পায় তাহলে তার প্রধান কর্তব্য হলে কি করবে, এটা হেফাজতে নেওয়া এবং সম্পত্তির তালিকা প্রস্তুত করে ম্যাজিস্ট্রেটের নিকট কি করতে হবে, প্রেরণ করতে হবে। ফৌজদারি কার্যবিধি 1882 অনেক জায়গায় পাবেন। 1898 আগের যে সংশোধন, এটা 1882 সাল। এই জন্য অনেক জায়গায় এখনো পুলিশ আইনের ভিতরে 1882 শব্দটাই কি করা হয়, ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের, না সরি, পুলিশ আইনের ফৌজদারি 523-1 সাথে তাহলে পুলিশ আইনে কত ধারা, 25 ধারা। আর বেওয়ারিশ বা দাবিদার বিহীন সম্পত্তি সম্পর্কে পুলিশ অফিসার কার নির্দেশে পরিচালিত হবে, সম্পত্তির মালিকের নির্দেশে, পুলিশ সুপারের নির্দেশে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে, নাকি জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে, কার নির্দেশে পরিচালিত হবেন? অর্থাৎ এই বেওয়ারিশ বা দাবিদারবিহীন সম্পত্তির ক্ষেত্রে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের নির্দেশে কি হবেন, পরিচালিত হবেন। ম্যাজিস্ট্রেট যে নির্দেশটা দিবেন সেই নির্দেশ অনুসারে পুলিশ অফিসার কি করবেন, ব্যবস্থা গ্রহণ করবেন। এটাও পুলিশ আইনে কত ধারার কথা, 25 ধারার কথা। তাহলে পুলিশ আইনের 25-এর সাথে আমরা কি করব, ফৌজদারি কার্যবিধির 523-1 শব্দটা ব্যবহার করব। ওইখানেও কি সম্পত্তি হেফাজতে নেওয়া কি করতে হবে, তালিকা প্রস্তুত করে কার কাছে প্রেরণ করতে হবে, ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে। এই কথাটা বলা ছিল না, কত দেয়, 523-1। আর 523-1 সাথে আমরা কত পড়ছিলাম, পুলিশ আইনের 25 ধারা। পুলিশ আইনে কত, 25। আচ্ছা, 523-2 সাথে পড়ছিলাম কত, পুলিশ আইনের 26 ধারা। 523-2 কি ছিল, যে এই ম্যাজিস্ট্রেট যখন, হ্যাঁ প্রবিধান 251 দিবেন, ম্যাজিস্ট্রেট যখন দেখবে সম্পত্তির মালিক পরিচিত বা জ্ঞাত বা মালিককে চেনা যায় তখন এই সম্পত্তিটা তাকে কি করবেন, ফেরত দিয়ে দিবেন। যদি দেখেন সম্পত্তিটা পরিচিত বা মালিকটা চিনে তাহলে সম্পত্তি তাকে কি করবেন, ফেরত দিবেন। আর যদি মালিক অজ্ঞাত হয় তাহলে মালিকানা প্রতিষ্ঠা করার জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবেন, তাই না? কি দিবেন, একটা বিজ্ঞপ্তি প্রচার করবেন। এটা এই এই সময়টা কতদিন সময়ের জন্য বিজ্ঞপ্তি দিবেন, কতদিনের জন্য, 6 মাস। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের এটা 26-1 ধারা। তাহলে ম্যাজিস্ট্রেট এটা ঘোষণা প্রকাশ করতে পারবেন এবং এই ঘোষণা অনুসারে কারো দাবি থাকলে প্রকাশের কতদিনের ভিতরে তার দাবি পেশ করতে হবে, 6 মাস ভিতরে। 6 মাসের ভিতরে এসে তার কি করতে হবে, তার দাবি পেশ করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 523-2, পুলিশ আইনের 26-এর কত ধারা, 1 ধারা। 26-1 ধারা। আর 26-2টা আমরা ব্যবহার করতে পারবো ফৌজদারি কার্যবিধির কত ধারার সাথে, ওই যে ক্রয়শীল পচনশীল সম্পত্তি ছিল না, বিক্রি করে দিবে, 26-2 সাথে। পুলিশ আইনে 26-2 ভিতরে ফৌজদারি কার্যবিধি আইনের 525 ধারার যে বিধানগুলো আছে এগুলো প্রযোজ্য হবে। কত, 525, 500 কত, 25 ধারা আমরা ব্যবহার করবো। তাহলে এগুলো আসলে না পড়লেও হয়তো, যদি ফৌজদারিতে আমাদের পড়া থাকে তাহলে 523-1 সাথে বসাই দিব পুলিশ আইনের 25-1, 25 ধারা। 523-2 সাথে পুলিশ আইনের 26 ধারা, 1-2 না লাগলেও কোনো অসুবিধা নাই। কি এটা, ঘোষণা প্রকাশ করবে বা বিজ্ঞপ্তি প্রচার করবে, কতদিনের জন্য, 6 মাস সময়ের জন্য। কতদিন, 6 মাস সময়ের ভিতরে তার মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। 26-2টা ফৌজদারি কার্যবিধির 525 ধারার যে বিধানগুলো আছে, অর্থাৎ ওই যে ক্ষয়শীল পচনশীল যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করতে পারবে, ওই যে 525 ধারার মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ঠিক আছে। তাহলে এখানে কিন্তু ক্ষয়শীল পচনশীলের জন্য আলাদা পুলিশ আইনের কোনো ধারা দেওয়া নেই, আছে কত, 26-2। তাহলে 525-এর সাথে আমরা ব্যবহার করতে পারবো। এরপরে পুলিশ আইনে কত ধারা, 27 ধারা। তাহলে পুলিশ আইনে 27 ধারা হবে ফৌজদারি কার্যবিধির কত ধারার সাথে, 524 ধারার সাথে। 524, 524 এটা কি, যে এই যে ঘোষণা প্রচার করা হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, 6 মাসের ভিতরে যদি এসে কোনো ব্যক্তি তার সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠা করতে না পারে এবং সম্পত্তির জন্য যদি কোনো ব্যক্তি আইসা বিক্রি করা হয়ে গেছে অর্থ যদি কোনো ব্যক্তি দাবি না করে তাহলে এই সম্পর্কে এই ম্যাজিস্ট্রেট বা জেলার ম্যাজিস্ট্রেটের আদেশে
উহা কি করা যাবে? বিক্রয় করা যাবে। কি করা যাবে? বিক্রি করা যাবে। এই কথাটা ছিল ফৌজদারি কার্যবিধির কত ধারা? 524 ধারা। তাহলে একটু ধারাগুলো মিলাইতে পারবেন? সব ফৌজদারি কার্যবিধি 523-1-2, 524, 525। কয়টা কথা? 4টা কথা। 4টা কথার সাথে পুলিশ আইনের 4টা কি মেলানো যাবে? যাবে। 523-1-এর সাথে পুলিশ আইনের 25 ধারা, 523-2-এর সাথে পুলিশ আইনের 26 ধারা, 524-এর সাথে পুলিশ আইনের 27 ধারা, আর 525-এর সাথে পুলিশ আইনের 26-এর 2 ধারা। 26-এর কত ধারা? 2 ধারা। এটা হচ্ছে মিলানো, এটা মিলাইতে পারবেন। এটা পারবেন না? তাহলে এটা মনে আছে না ফৌজদারি? মনে আছে তো? আচ্ছা, মনে রাখতে হবে কিন্তু। তাহলে ফৌজদারি কার্যবিধি পুলিশ আইনের 25 ধারার বেওয়ারিশ দাবিদারবিহীন সম্পত্তি পাওয়ার পর পুলিশ অফিসার কাজ হবে হেফাজতে নিবে, তালিকা প্রস্তুত করবে, ম্যাজিস্ট্রেটের কাছে তালিকা সহ সম্পত্তি প্রেরণ করে দিবে। 523-1 এবং 23 পুলিশ আইনের 25 ধারা। এবং এই সম্পত্তির বিষয়ে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের নির্দেশে কি হবে? পরিচালিত হবে। ধারা কত? 25, 523-1। তাহলে 523-2-এর যে কথাটা বলছিল কি, 6 মাসের জন্য একটা বিজ্ঞপ্তি প্রচার করবে, এই কথাটা এখানে এসে কত হলো? পুলিশ আইনের 26 ধারা। 524 কি ছিল? 6 মাসের ভিতরে মালিকানা প্রতিষ্ঠা না করতে পারলে বা দাবি না জানাইলে কি করতে পারবে? ম্যাজিস্ট্রেট বিক্রি করতে পারবে। এইখানে এই কথাটা হলো পুলিশ আইনে কত ধারা? 27 ধারা। পুলিশ আইনে কত? 27 ধারা। এইখানে এমসিকিউ প্রশ্ন আসতে পারে 27-2 থেকে, যে এইখানে এই সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ যদি কোনো ব্যক্তি এই সম্পর্কে কোনো দাবি প্রতিষ্ঠা না করে, তাহলে এই সম্পত্তি সম্পর্কে কি করা যাবে? সম্পত্তি কি করতে হবে? তাহলে এই সম্পত্তি সরকারের তহবিলে কি হয়ে যাবে? জমা। 6 মাস অতিবাহিত হয়ে গেল, তারপরেও কোনো ব্যক্তি এসে সম্পত্তির দাবি জানায় নাই, তাহলে পুলিশ আইনের 27-2 ধারা মোতাবেক এই সম্পত্তি সরকারের তহবিলে কি করা যাবে? জমা হয়ে যাবে। সরকারি তহবিলে জমা হয়ে যাবে। ঠিক আছে? 27-2 মনে রাখবেন, এমসিকিউ প্রশ্ন হলে হইতে পারে। তাহলে সহজ নাই জায়গাগুলো, ফৌজদারির সাথে শুধু কি করা? অ্যাডজাস্ট করা। আবার বলতেছি, বেওয়ারিশ বা দাবিদারবিহীন সম্পত্তি পাইলে, এখন যদি বলে যে বেওয়ারিশ বা দাবিদারবিহীন সম্পত্তি কাকে বলে, তাই না? তাহলে যে সম্পত্তির কোনো কি নাই, মালিকানা নাই, কোনো অংশীদার নাই, অথবা কোনো ব্যক্তি মারা গেছে সম্পত্তি রেখে, তাহলে বেওয়ারি দাবিদারবিহীন আর বেওয়ারিশ। তাহলে পুলিশ প্রবিধানে 251-তে বলছে উইলবিহীন সম্পত্তি। কি? উইলবিহীন। অর্থাৎ মৃত্যুর পরে এই সম্পত্তির আর কোনো কি নাই, বিলি বন্টনের কোনো সুযোগ নাই। এই ধরনের সম্পত্তির জন্য এই কথাগুলো বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, পুলিশ আইনের 28 ধারা। পুলিশ আইনের 28 ধারা হলো বরখাস্তকৃত পুলিশ কর্মচারী যারা আছেন তাদের সরকারি আদেশ অবমাননার জন্য কি শাস্তি। তাহলে বরখাস্তকৃত পুলিশ কর্মচারী, তাহলে এই পুলিশ আইনের 28 ধারাটা হলো এটা পুলিশ আইনের বর্ধিত দণ্ড। কি দণ্ড? বর্ধিত দণ্ড। তাহলে বরখাস্ত কি একটা পারে শাস্তি না? শাস্তি কি না? শাস্তি। তাহলে যদি প্রশ্ন আসে কি পরিস্থিতিতে একজন পুলিশ কর্মচারী বরখাস্ত বা চাকরি থেকে কি অপসারিত হওয়ার পরেও তাকে আরো শাস্তি, পুনরায় শাস্তি প্রদান করা যায়? প্রশ্নটি ঘুরাই দিবে যে একজন পুলিশ কর্মচারী চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত হওয়ার পরেও এই বরখাস্ত, অপসারণ বা এই চাকরিচ্যুতর বাইরে গিয়েও তাকে শাস্তি প্রদান করা যায়। যেমন পুলিশ আইনের 28 ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি চাকরিচ্যুত হয়, বরখাস্ত হয়, পদত্যাগ হয়ে যায়, অথবা তার নিয়োগের অবসান ঘটে, তাহলে সেই সময়ের মধ্যে তিনি যদি 8 ধারার যে নিয়োগপত্রটা দেওয়া ছিল, পোশাক পরিচ্ছদ ছিল, অস্ত্রশস্ত্র এবং কর্তব্য সম্পাদনের প্রয়োজনে তাকে সরকারি যে বিষয়গুলো দেওয়া হয়েছিল, এগুলো কর্তৃপক্ষের নিকট সে কী করবে? জমা দিবে। যদি সে এই বিধানটা অমান্য করে, তাহলে ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে 200 টাকা এবং 6 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা যেতে পারে। ধারা কত? পুলিশ আইনের 28 ধারা। তাহলে 28 ধারা শাস্তিটা কার? তাহলে চাকরি থেকে একজনের বরখাস্ত হয়ে গেছে, এটা একটা শাস্তি না? বরখাস্ত শাস্তি কি না? শাস্তি। এখন বরখাস্ত হয়ে গেছে তো এটাই তো তার শাস্তি, চাকরি নাই। এখন চাকরি থেকে যখন চলে যাচ্ছে তখন সে কি দেয় নাই? অস্ত্র জমা দেয় নাই, পোশাক আশাক দেয় নাই, ওই যে 8 ধারা বলছিল নিয়োগপত্র জমা দেওয়ার জন্য, এগুলো কোনো কিছুই দেয় নাই। তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে তার কত টাকা? 200 টাকা এবং 6 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা যেতে পারে। তাহলে পুলিশ আইনের 8 ধারায় কেন শাস্তি প্রদান করা হয়? অযোগ্যতার জন্য, কর্তব্য অবহেলার জন্য, অসদাচরণের জন্য, নাকি চাকরিচ্যুত পুলিশ কর্মচারী সরকারি মালামাল সার্টিফিকেট জমা না দেওয়ার জন্য? সরকারি মালামাল
এবং সার্টিফিকেট জমা না দেওয়ার জন্য। শাস্তি কে দিবে? ম্যাজিস্ট্রেট আদালতের বিচারে দিবে। কতদিন? 200 টাকা এবং 6 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। পুলিশ আইনে যতগুলো ধারা শাস্তির ধারা আছে, প্রত্যেকটা ধারা থেকে এমসিকিউ প্রশ্ন হয়েছে, শাস্তির ধারা জায়গাগুলো থেকে প্রতি বছরই দেয়, একটা দিয়ে দেয়। পারা যাবে? হুম? 28 ধারা। তাহলে বরখাস্তকৃত পুলিশ কর্মচারীর শাস্তির বিধান সম্পর্কে লিখুন। বলবি এটা আবার কেমন কথা, প্রশ্নে কি ভুল নাকি? বরখাস্ত তো একটা শাস্তি। আচ্ছা বুঝছি, মনে হয় 7 ধারার প্রশ্ন করছে, এরকম না। তাহলে বরখাস্ত হয়ে গেছে, বরখাস্ত হওয়ার পরে নিয়োগের অবসান করছে, চাকরিচ্যুত হয়েছে, কিন্তু সে সার্টিফিকেটটা দেয় নাই। তাহলে একজন পুলিশ কর্মচারী যদি তার চাকরির অবসান ঘটে বা চাকরিচ্যুত হয়, তাহলে তাকে এই সার্টিফিকেটটা দিয়ে যেতে হবে। এটা কত ধারার কথা? এই সার্টিফিকেটটা তাকে জমা দিতে হবে। এটা কত ধারার কথা বলেন? কত ধারার প্রশ্ন এটা? এই সার্টিফিকেটটা তাকে দিয়ে যেতে হবে, এটা কত ধারার কথা? এটা কিন্তু 8 ধারার কথা। আর 8 ধারার বিধানটা অমান্য করছে, তার শাস্তি হলো কত ধারায়? 28 ধারায়। কত ধারায়? 28 ধারায়। তাহলে শুধুমাত্র 8 ধারার বিধান অমান্য করা, আটে কিন্তু শুধু সার্টিফিকেটের জন্য বলছে। 28-এ এসে আরো কিছু কথা বলছে কি, তার অস্ত্র শস্ত্র, তার সরকারি যে মালামাল যেগুলো আছে, যেগুলো তাকে কর্তব্য সম্পাদনের জন্য দেওয়া হয়েছিল, পোশাক পরিচ্ছদ, এগুলোও কি করতে হবে? জমা দিতে হবে। ঠিক আছে? আর যদি জমা না দেয়, তাহলে শাস্তি কে দিবে? নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদান করবে, নাকি শুধুমাত্র পুলিশ সুপার ইন্সপেক্টর জেনারেল প্রদান করতে পারবে? পুলিশ আইনে 28 ধারা শাস্তি প্রদান করার জন্য কে ক্ষমতাবান? ক পুলিশ সুপার, খ আইজিপি মহোদয়, গ ডেপুটি আইজি বা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, নাকি সব কয়টাই সঠিক? বলেন। পুলিশ আইনে 28 দ্বারা শাস্তি প্রদান করার ক্ষমতা কে? ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, পুলিশ সুপার, নিয়োগকারী কর্তৃপক্ষ, নাকি সব কয়টাই সঠিক? সব কয়টাই সঠিক, দেখছেন? একটাও সঠিক নয়। শাস্তি প্রদান করবে ম্যাজিস্ট্রেট আদালত। কে? ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে তার শাস্তি হবে। পুলিশ আইনে পুলিশ শাস্তি দেওয়ার দ্বারা একটাই। কত দ্বারা? 7 ধারা। পুলিশ আইনে পুলিশ অফিসার শাস্তির দ্বারা একটাই, 7 ধারা। এটা মনে রাখবেন। ঠিক আছে? আচ্ছা। আর যত শাস্তি আছে সব কে দিবে? ম্যাজিস্ট্রেট দিবে। পুলিশ আইনের আরেকটা গুরুত্বপূর্ণ ধারা হলো, এটা আপনাদেরকে বলাবো, 29 ধারা। কি? 29 ধারা আমরা সাধারণত বলি অসদাচরণের শাস্তি। পুলিশ আইনের 29 ধারার বিধানগুলো যদি কেউ অমান্য করে, তাহলে তার অপরাধটা অসদাচরণের পর্যায়ে পড়ে। পুলিশ প্রবিধানের 434 বিধি। 434 বিধিতে বলতেছে, অসদাচরণ সংক্রান্ত অপরাধের দায়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত করতে গেলে, কোনো পুলিশ সদস্যকে অভিযুক্ত করতে গেলে, কার? ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপারের অনুমোদন গ্রহণ করতে হবে। পিআরবি কত? 434। কত? 434 বিধি। আচ্ছা। আর এই আপনার পুলিশ আইনের শাস্তির জায়গাটা দুই রকমের। এই পুলিশ আইনের যে আমরা 7 ধারার যে শাস্তিগুলো পড়ি, পুলিশের সাধারণ শাস্তি, এটার জন্য ডিএমপি অর্ডিন্যান্সের একটা আলাদা ধারা আছে, বলতে পারবেন কত? আর পুলিশ আইনের 29 ধারার যে একটা শাস্তি আছে অসদাচরণ, এটার জন্য একটা আলাদা শাস্তির বিধান আছে। পুলিশ আইনের 29 ধারার সাথে ডিএমপি অর্ডিন্যান্সের 48 ব্যবহার করবেন। পুলিশ আইনের 7 ধারার সাথে ডিএমপি অধ্যাদেশের 12 ব্যবহার করবেন। কত? 12। পুলিশ আইনের সাথে সাথে প্রবিধানের 857 ব্যবহার করবেন। পুলিশ আইনের 29-এর সাথে পুলিশ প্রবিধানের 434 বিধি ব্যবহার করবেন। মনে রাখবেন এটা। ধরেন প্রবিধান যদি মনে রাখতেন, ধরেন ডিএমপি অধ্যাদেশ এখন মনে নাই, তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু পিআরবি দুইটা আলাদা মনে রাখতে হবে। পুলিশ আইনের সাথে সাথে গুরুদণ্ড লঘুদণ্ডের সাথে একদম স্পষ্ট মিল আছে। কত? পিআরবি 857। 857। আর পুলিশ আইনের 29 ধারার কার্যক্রমের সাথে মিল কত? পুলিশ প্রবিধানের 434। এখন আমরা যে কোনো অপরাধ পাইলেই আমরা গণহারে 7 এবং 29 লেখা শুরু করি। 7 এবং 29-এর ভিতরে কি পার্থক্য আছে না নাই? 7 এবং 29-এর ভিতরে অনেক পার্থক্য। আমি পড়াবো পুলিশ আইনের 7 ধারা এবং 29 ধারার পার্থক্য কি। তার আগে আমরা 29 ধারাটা শেষ করি। সুনির্দিষ্ট কোনো অপরাধের দায়ে বা সুনির্দিষ্ট কিছু অপরাধের দায়ে যদি কেউ অভিযোগ হয়, দোষী সাব্যস্তকৃত পুলিশ কর্মচারীর শাস্তি। তাহলে সুনির্দিষ্ট কিছু অপরাধে কি হইতে হবে? অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হইতে হবে। তাদের শাস্তি সম্পর্কে বলা আছে পুলিশ আইনে কত ধারা? 29 ধারা।
কি, যদি পুলিশ আইনের 29 ধারার অপরাধগুলা কারো বিরুদ্ধে প্রমাণিত হয়, তাহলে সে ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে 3 মাসের বেতন সমপরিমাণ জরিমানা এবং 3 মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ম্যাজিস্ট্রেট আদালত থেকে প্রদান করা হবে। এখন আপনি পুলিশের পরীক্ষার কোনো প্রশ্ন পাইছেন, সাথে সাথে ডাইরেক্ট 29 ব্যবহার করতেছেন। এক সময় চলতো, এমন একটা সময় গিয়ে দেখবেন সাথে সাথে 29 লেখা ধরে বসবে, এটা নাও চলতে পারে। 1-2 বছরের ভিতরে এরকম একটা প্রসেস চলে আসবে। আজ থেকে 3-4 বছর আগে, সাইরুল ভাই, 4-5 বছর আগে আমরা যেগুলো পড়ছি, 20 সাল পূর্ববর্তী, এই পড়াগুলো যদি এখন আবার আমরা আলোচনা করি বা আগের গাইডগুলো দেখি, তাহলে এগুলা একবার হাস্যকর মনে হবে না? একদম নিছক হাস্যকর মনে হবে। অনেক পরিবর্তন হয়ে গেছে। কারণ কি, ওই এমসিকিউ এসে মূল বই পড়ার একটা অভ্যাস সবারই তৈরি হয়েছে। আপনাদের এরকম একটা অভ্যাস তৈরি হইতেছে বা হয়েছে ইতিমধ্যে। এখন আপনি মূল বই ছাড়া কিন্তু অন্য কোনো কিছু পড়ে আর মজা পাচ্ছেন না, বলেন পাচ্ছেন? আর ভালো লাগে না কিন্তু, যে মূল বই পড়তেই ভালো লাগে এখন, কারণ এটা আপনার সঙ্গী হয়ে গেছে এখন, তাই না? এরকম। আচ্ছা, আর যে বিষয়গুলো অনেক অনেক ছিল, মানে এগুলো একবারে এইভাবেই চলতো, মানে কথাগুলো মোটেও সঠিক না, এইভাবেই চলতে থাকতো। এই কথাগুলো এখন কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কারণ এখন আমরা অনেক গভীরে চলে গেছি আইনের, কি গেছি, একটু অনেকটাই গভীরে চলে গেছি আইনের, আর যাওয়ার প্রয়োজনীয়তা আছে এই কারণে। কারণ একটা এমসিকিউ পরীক্ষা হয়, এখানে ভালো রেজাল্ট করতে গেলে এমসিকিউ এর জন্য এই মূল বইয়ের গভীর থেকে গভীরে কি করে, প্রশ্ন করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন পড়বো পুলিশ আইনের 29 ধারা। আমরা যদি অনেকেই বলি যে অসদাচরণ কাকে বলে, আমরা সরাসরি পুলিশ আইনের 29 ধারা দিয়া অসদাচরণের সংজ্ঞা লিখে দিই। এটা বিরাট বড় একটা ভুল হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। অসদাচরণের সাথে 29 ধারার কোনো সংজ্ঞাগত কোনো সম্পর্ক নাই। অসদাচরণের ইংরেজি শব্দ হলো মিসকন্ডাক্ট। অসদাচরণ সম্পর্কে অনেক আলোচনা আছে। সরকারি চাকরি আইন কি, সরকারি কর্মচারীদের অসদাচরণ, সরকারি কর্মচারী চাকরি আইন সংশোধনী অধ্যাদেশ 2025-এ অসদাচরণ সম্পর্কিত আলোচনা আসছে। তারপরে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালাতে অসদাচরণ সম্পর্কে বলা আছে। তারপরে পুলিশ অফিসার্স বিশেষ বিধান অধ্যাদেশে অসদাচরণ সম্পর্কে বলা আছে। সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা আইনে অসদাচরণ সম্পর্কে বলা আছে। তাহলে অসদাচরণ সম্পর্কে স্পষ্ট 4 জায়গায়। সরকারি চাকরি আইন, কোন আইন? সরকারি চাকরি আইন, মেবি 37 ধারায় সংশোধিত অধ্যাদেশ, যেটা 37-এ, এইখানে অসদাচরণের কথা আসছে। এরপরে আপনার সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা, পুলিশ অফিসার বিশেষ বিধান অধ্যাদেশ 85-1900, শৃঙ্খলা আপিল বিধিমালা 85। তারপরে সরকারি কর্মচারীর আচরণ বিধিমালা, এইগুলো সব জায়গা 2-এর খতে অসদাচরণের সংজ্ঞায় দেয়া আছে। তাহলে আমরা শুধু 29 দিয়ে অসদাচরণ দিয়ে দিলেন, ওইগুলোর দিন 37-এর হ্যাঁ, ওইগুলোতে কিন্তু বর্তমানে এখন আর আপনার এই সুযোগ নাই। এই সুযোগ আর কি নাই, পরে পদোন্নতি নিতে হবে। কি করতে হবে? পরে পদোন্নতি নিতে হবে। ঠিক আছে। আর যদি ভালো রেজাল্ট করতে চান, যদি ভালো রেজাল্ট করতে চান, আপনারা, আমি বিশ্বাস করি যে আপনারা কেউ অবহেলা অলসতা করতেছেন না, ডাইন বাম কোনো চিন্তা করতেছেন না, পড়ার গতিতে পড়তেছেন। আপনি গেলে এটা মাথায় রাখেন যে যদি আমাদের ক্লাসের পড়াগুলো আপনি কমপ্লিট করে রাখতে পারেন, তাহলে আপনি একটা এমন মানে বিশাল মানে অনেক কিছুই মোটামুটি আমাদের পদোন্নতি পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য সবগুলা জায়গা আপনার টাচ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এর বেশি লাগবে না পদোন্নতির জন্য, শুধু ক্লাসের পড়াগুলো যদি ধরে রাখতে পারেন। আবার অনেক যারা পুরাতন কয়েক বছর আইন পড়ছেন, তারা তাদের মতো করে পড়তে পারেন। যদি নতুন যারা থেকে থাকবেন, তারা অবশ্যই ক্লাসের বাইরে গিয়া কিছু পড়ার চেষ্টা করার প্রয়োজন নেই। কেন? কারণ আপনি দেখবেন কয়দিন পরে এই কথাগুলো আমরা পড়াচ্ছি আপনাকে হয়তো আরো সহজভাবে, তাই না? প্রয়োজন হবে না, আপনি আশা করি ক্লাসে বুঝতে পারবেন তখনই, যদি পূর্বের পড়াগুলো আপনার কি থাকে, সম্পন্ন করা থাকে তখন। না হলে কিন্তু আপনার জন্য কি হবে, হুমকি হবে পরবর্তী গিয়ে। কারণ পরীক্ষার আগের সময়গুলোতে গিয়ে আপনি নতুন তেমন কোনো আইন নিতে পারবেন না। তখন আপনার কাজ হলো এগুলো গুছানো, তখন কাজ হলো এগুলো প্রচুর পরিমাণ রিভিশন দেয়। এখন ফৌজদারি সাক্ষ্য আইন পড়ছেন, পুলিশ আইন পড়ছেন, আবার দণ্ডবিধি শুরু হবে, তখন আবার কি করবেন, আপনাকে কিন্তু সবগুলো আইন রিভিশনে রাখতে হবে। তখন দণ্ডবিধি শেষ করে যখন আবার আমরা প্রবিধান শুরু করব, তখন কিন্তু প্রবিধানের পর পড়ার পাশাপাশি পূর্বের আইনগুলো আপনাকে কি করতে হবে, রিভিশনের মাধ্যমে রাখতে হবে। হ্যাঁ, তখন কিন্তু আপনাকে, তখন জায়গাটা সহজ হয়ে যায় আপনার জন্য। কারণ এই পড়তে পড়তে গিয়ে একটা অভ্যাস তৈরি হয়ে যায় আমাদের একটা সময়। যাই হোক, তাহলে 29 ধারায়, পুলিশ আইনের 29 ধারায় কয়টা কারণে শাস্তি প্রদান করা হয়? 7টা। আচ্ছা, কয়টা? 7টা। আচ্ছা, 7টা কারণ কি কি? এটা যদি বইয়ের ভাষায় বলি, কষ্ট করা মুখস্থ করতে আপনাদের কঠিন হয়ে যাবে, আমরা সহজভাবেই বলবো। ঠিক আছে। তাহলে প্রথম হলো কি, কর্তব্যচ্যুতি, ভায়োলেন্ট অফ ডিউটি, যেটা মানে এই 7টা কারণ পুলিশ আইনের 29 ধারায় বলতেছে যে সুনির্দিষ্ট
কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্তকৃত পুলিশ কর্মচারীর শাস্তি। তাহলে কর্তব্যচ্যুতি ভায়োলেন্ট অফ ডিউটি যেটাকে বলা হয়। এই 29-এর 1 কথাটাই অনেক। কর্তব্যচ্যুতি ভায়োলেন্ট অফ ডিউটি, কোনো নিয়ম বা রেগুলেশন কি করা, অমান্য করা, অথবা স্বেচ্ছাকৃতভাবে অমান্য করা বা গাফিলতিপূর্ণভাবে তাহা পালনে শৈথিল্যতা প্রদর্শন করা। অনেকগুলা কথা না? পুলিশ প্রবিধানের 1290টা বিধি আছে। এই নিয়ম, এই নিয়ম মানে কি, আমাদের চলার নিয়ম বিধিগুলা। তাহলে পুলিশ প্রবিধানের কোনো বিধান যদি আমরা অমান্য করি, তাহলে আমাদের শাস্তি কি পুলিশ আইনের 7 হবে না 29 হবে? স্বাভাবিকভাবে 29 হবে। কেন? কারণ 29 দ্বারাই বলা আছে কর্তব্যচ্যুতি। কর্তব্যচ্যুতি বুঝেন, মানে আপনার কর্তব্যের ভিতরে বিচ্যুতি ঘটাইছেন, সঠিকভাবে কাজ করতেছেন না। তারপরে ভায়োলেন্ট অফ ডিউটি মানে কর্তব্যচ্যুতি। আর এটা কি, নিয়ম বা রুলস যেগুলো আছে, রেগুলেশনগুলো কি করা, স্বেচ্ছাকৃতভাবে অমান্য করা, অথবা আপনি অমান্য করতেছেন না, পালনের ভিতরে কি করছেন, গাফিলতি বা শৈথিল্যতা প্রদর্শন করতেছেন। 10টায় ডিউটি শোনাইছে, আপনি 12টার দিকে যাচ্ছেন, তাহলে পালন করতেছেন ঠিকই ডিউটি, কিন্তু কি প্রপারলি করতেছেন না, গাফিলতি করতেছেন। তাহলে কত? 29-এর 1। 2 নাম্বার, উপযুক্ত কর্তৃপক্ষের যে বৈধ আদেশ, উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশটা কি করা, ইচ্ছাকৃতভাবে অমান্য করা বা তা পালনে শৈথিল্যতা প্রদর্শন করা। তাহলে উপযুক্ত কর্তৃপক্ষের সকল বৈধ আদেশ পালন করতে বাধ্য। কত দ্বারা? 23 দ্বারা। যদি কোনো ব্যক্তি পুলিশের 23 দ্বারার এই বিধানটা অমান্য করে, তাহলে তার শাস্তি কত দ্বারা? পুলিশ আইনের 29 দ্বারা। বুঝছেন? দেশে বলা আছেন আপনার দায়িত্ব কি, কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করা। এখন আপনি কি করতেছেন? কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন না করা বা পালন করার সময় কি করা, গাফিলতি বা শৈথিল্যতা প্রদর্শন করা। 2। 3 নাম্বার, পুলিশ আইনের বা অত্র আইনের যে 9 ধারার যে বিধান, সেই বিধান কি করা, অমান্য করা। কি অমান্য করা? 9 ধারার বিধান। ওই যে চাকরি ছেড়ে চলে যাবেন, কিন্তু নিয়ম পুলিশ সুপারের অনুমতি বা 2 মাস পূর্বে লিখিত অনুমতি গ্রহণ করেন নাই। 4 নাম্বার, ছুটিতে গিয়া কি হওয়া, ছুটিতে গিয়া নির্দিষ্ট সময় যদি কেউ এসে হাজির না হয়, সেটাকে কি বলা হয়, গড় হাজির না অতিবাস, নাকি দুইটাই সঠিক বলেন? ছুটিতে গিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে যদি কেউ এসে হাজির না হয়, তাহলে এটা কি গড় হাজির বলা হয় নাকি অতিবাস বলা হয়? সবাই অতিবাস বলতেছেন, গড় হাজির বলবেন না? এই যে রাহেন ভাই লিখছে দুটোই, ঠিক আছে। সবাই শুধু অতিবাসী লিখতেছেন, গড় হাজির কেউ লিখবেন না। তাহলে অতিবাস গড় হাজির বুঝতে আপনাদের ঝামেলা আছে, কারণ আপনারা কোনো সময় অতিবাস করেন নাই, গড় হাজির হন নাই, এই জন্য বুঝতেছেন না কিছু কিছু লোকে। তাহলে ছুটি থেকে নির্দিষ্ট সময় যদি আপনি হাজির না হন, এটাকে অতিবাস বলা হয়। আর গড় হাজির হলো কর্তব্যস্থলে হঠাৎ করে নাই, হঠাৎ করে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা হলো গড় হাজির। ঠিক আছে? আর ছুটিতে গেছেন কিন্তু হাজির হইতে ব্যর্থ হয়েছেন নির্দিষ্ট সময়ে, এটা হলো অতিবাস। অর্থাৎ অতিরিক্ত সময় আপনি কি করছেন, ছুটি কাটাইছেন, বাস করছেন। ঠিক আছে, মনে রাখবেন এটা। আচ্ছা, এটা কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার, যদি কোনো ব্যক্তি আইনের 10 ধারার বিধান কি করে, অমান্য করে। 10 ধারার বিধান অমান্য করে। এখন আপনি বইয়ের ভাষায় পড়তেছেন যে কোনো ব্যক্তি 10 ধারার বিধান অমান্য করলে 29 ধারার শাস্তি, কিন্তু প্রশ্ন এভাবে আসবে না। প্রশ্ন কিভাবে আসবে, যে ফরিদ আহমেদ নামক একজন ব্যক্তি পুলিশের এএসআই পদে কর্ম 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 কি করে, কর্মরত। সে হঠাৎ করে অন্য একটা ভালো চাকরির সুযোগ পায়, এবং সেই চাকরিতে ইন্টারভিউর মাধ্যমে সেই চাকরিতে এলা হয়, এবং সেই চাকরিতে যোগদান করে ফেলে। সেই চাকরিতে কি করে, যোগদান করে ফেলে, কোন কর্তৃপক্ষকে না জানাই। তাহলে ফরিদ আহমেদের বিরুদ্ধে কি ধরনের পুলিশ আইনের ব্যবস্থা গ্রহণ করা যাবে বলেন তো? এই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন? তাহলে প্রশ্ন কিন্তু 29 দ্বারা পড়ছেন, কিন্তু প্রশ্ন বুঝতে গিয়ে কষ্ট হচ্ছে। তাহলে ফরিদ আহমেদ কত ধারার বিধান অমান্য করছে পুলিশ আইনের, বলেন সবাই? ফরিদ আহমেদ পুলিশ আইনের কত ধারার বিধান অমান্য করছে? আচ্ছা, এই জন্য বলতেছি যে আপনাকে আইনটাকে এতভাবে রিসার্চ করতে হবে, এত গভীরে যাইতে হবে। তাহলে আপনারা সবাই 10 লিখছেন না? কিন্তু আমি শরীফুল যদি পরীক্ষার খাতায় লিখি আমি পুলিশ আইনের 9 এবং 10 দুই ধারার বিধান অমান্য করছি লিখবো, কিভাবে? প্রশ্নের ভিতরে 2টা ধারার বিধান অমান্য হয়ে গেছে। এক হচ্ছে সে যে চাকরি ছেড়ে চলে গেছে, কর্তৃপক্ষরা জানায় নাই, প্রশ্নের ভিতরে কিন্তু এই কথাটাও চলে আসছে। আর একটা হলো কি, সে যে অন্য চাকরি নিছে, এটা কিন্তু কর্তৃপক্ষের অনুমোদন নেয় নাই। তাহলে 9 এবং 10 দুইটা ধারার বিধান সে অমান্য করছে, এই জন্য তাকে পুলিশ আইনের 29 ধারায় কি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। বুঝছেন বিষয়টা? এই জন্য প্রশ্নের গভীরে যাইতে হবে আপনাকে, যে দেখি তো আর একটু গভীরে আছে কিনা প্রশ্নটা। আমার প্রশ্নের ভিতরে 2টা ধারা আইছে কিনা, যে সে কি করছে, অন্য চাকরি পাইছে এবং অন্য চাকরি থেকে যোগদান করে ফেলছে, কর্তৃপক্ষের না জানায় চলে গেছে। তাহলে কর্তৃপক্ষের না জানায় চাকরি যদি চলে যায়, তাহলে 9 ধারার বিধান।
আবার অন্য চাকরি গ্রহণ করে ফেলছে 10 ধারার বিধান। বুঝাইতে পারছি? তাহলে আপনি সবাই 10 দিলেন, একজন 9 10 দুইটাই দিল, এবং প্রশ্নের ভিতরে 9 10 দুইটাই চাইলো। আপনার এই শুধুমাত্র এই 9 10 ব্যবহার করার জন্য আপনি রেজাল্ট অনেক উপরে চলে যাবে। বলবে না সে বুঝে দিছে, সে বুঝে শুনে দ্বারা ব্যবহার করছে। আপনি ওইটা পারবেন। এখন প্রশ্ন পড়ানো শুরু হয় নাই, প্রশ্নের গভীরে যখন ঢুকবো তখন আপনারও চিন্তাটা এইভাবেই যাবে যে এখানে কি আরেকটা দ্বারা হয় কি না, এই দ্বারাটা আসে কি না। এত সময় লাগবে না, অটোমেটিকলি আপনার মাথায় এই জায়গাগুলো কি হবে, সেট হবে ইনশাল্লাহ। তাহলে এই জন্য কি করতে হবে, এই আমাদের এই ধারার ধারার বিষয়গুলা, মানে আমরা যে ধারাগুলো এখন পড়তেছি এগুলো ভালো করে আপনাকে বুঝতে হবে। এরপরে 6 নাম্বার কি করা, বিরুতার অপরাধে কি হওয়া, বিরুতার অপরাধে অপরাধী হওয়া। বিরুতার অপরাধে কি, বিরুদ্ধে বুঝেন না, মানে আপনি বেআইনি সমাবেশে ডিউটি করতেছেন, লোকজন বেশি দেখে বলতেছেন আমি এইখানে নাই আর আমি চলে গেলাম, তাহলে ভয় পাইতেছেন। তাহলে পুলিশের কাজ সাহস লাগবে না? পুলিশে কি, পুলিশের ভিতরে কারিজিয়াস সাহস শব্দটা আছে না, সাহসের সাথে কাজ করতে হবে। তাহলে বিরুতার অপরাধে যদি কেউ অপরাধী হয় তাহলে সেই ক্ষেত্রে। আর আর 7 নাম্বার হলো কি, যদি কোনো ব্যক্তি হেফাজতে, আইনসঙ্গত হেফাজতে কি করে, আইনসঙ্গত হেফাজতে যদি কেউ নির্যাতন করে, এখন আর পুলিশ এনে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিবে না। এখন সরাসরি কোথায় যাবে, মানে পুলিশ যদি না হয়তো নিতে পারে পুলিশ এনে, কিন্তু পাবলিকে কিন্তু আপনাকে পুলিশ এনে 29 দ্বারায় রাখবে না। পাবলিকে কোথায় নিয়ে চলে যাবে, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন। তাহলে আইনের নাম কি, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু আইন, নাকি নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন? মানে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন, বুঝতে পারছি? সেই দিকে কিন্তু চলে যাবে। আচ্ছা, তাহলে এই 7টা। তাহলে এই 7টা বিধান যদি কেউ অমান্য করে, এই 29 ধারার বিধানগুলো যদি অমান্য করে, তাহলে শাস্তি প্রদান করার ক্ষমতা ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, পুলিশ সুপার, নাকি সব কয়টাই সঠিক? এখন আর সব কয়টা সঠিক কেউ লেখে না, দেখছেন? মানে এখন আর কেউ সব কয়টা সঠিক লেখে না, বুঝতে পারছে? মানে তিন মাথায় রাখছে যে পুলিশ এনে শুধু পুলিশ শাস্তি দিবে কত দ্বারাই, 7 দ্বারাই। আর বাকি সব শাস্তি ম্যাজিস্ট্রেট আদালত। কোন আদালতে? ম্যাজিস্ট্রেট আদালতে। এটা এমসিকিউ প্রশ্ন হয়েছে। কতদিন বলেন, 3 মাসের বেতন সমপরিমাণ এবং 3 মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড যদি এই অপরাধে সে কি হয়, দোষী সাব্যস্ত হিসেবে প্রমাণিত হয়। দ্বারা হলো পুলিশ আইনের কত দ্বারা, 29 দ্বারা। পুলিশ আইনের কত, 29 দ্বারা। বুঝছেন? তাহলে 1 নাম্বার উপযুক্ত কর্তৃপক্ষের, সরি, এক এক নাম্বার কর্তব্যচ্যুতি বা নিয়ম রেগুলেশন অমান্য করা, এতটুকু বললে হবে। এখন আপনি যদি বলেন কর্তব্যচ্যুতি, ভায়োলেন্ট অফ ডিউটি, নিয়ম রুলস বা রেগুলেশন কি করা, স্বেচ্ছাকৃতভাবে অমান্য করা, অথবা গাফিলতিপূর্ণভাবে পালন করা, অথবা শৈথিল্যতা প্রদর্শন করা। তাহলে এত কথা বলার সুযোগ লিখতে পারবেন, সময় পাবেন না। তাহলে কি প্রথমে, প্রথমে কি শর্টে মনে জন্য কি, নিয়ম রেগুলেশন অমান্য করা, পারবেন না? কি, নিয়ম বা রেগুলেশন অমান্য করা। 2 নাম্বার কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা। 3 নাম্বার পুলিশ আইনের 9 ধারার বিধান অমান্য করা। 4 নাম্বার ছুটিতে গিয়ে নির্দিষ্ট সময় হাজির হইতে কি হওয়া, ব্যর্থ হওয়া, নির্দিষ্ট সময় হাজির হইতে ব্যর্থ হওয়া। 5 নাম্বার অত্র আইনের 10 ধারার বিধান অমান্য করা। কত ধারার, 10 ধারার। 6 নাম্বার বিরুতার অপরাধে অপরাধী হওয়া। 7 নাম্বার হেফাজতে বা পুলিশের হেফাজতে আসামির উপর কি করা, শারীরিকভাবে নির্যাতন বা কি করা, আঘাত করা, নির্যাতন বা আঘাত করা। তাহলে এই শাস্তি যদি দণ্ডবিধি এনে দেন যে হ্যাঁ পুলিশের হেফাজতে এনে আসামিকে শারীরিকভাবে কি করছেন, আঘাত করছেন, পুলিশ এনে শাস্তি দিবেন না, দণ্ডবিধি এনে শাস্তি দিতে চাচ্ছে, তাহলে কি পুলিশ আইন বাধা দিতে পারবে? পুলিশ আইন কি কোনো বাধা দিবে, দিতে পারবে? ধরেন পুলিশ আইনে না দিয়ে শাস্তি দণ্ডবিধি এনে দিয়ে দিচ্ছে, পুলিশ আইন কোনো বাধা দিতে পারবে? পুলিশ আইন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। পুলিশ আইনে কত দ্বারা, পুলিশ আইনে 36 দ্বারা, দণ্ডবিধি আইনের 5 দ্বারা। পুলিশ আইনের কত, 36, দণ্ডবিধি আইনের 5। পুলিশ আইন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। আবার যদি পুলিশ আইন দিয়ে দেয় তাহলে দণ্ডবিধি আইনও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। তবে যদি পুলিশ আইনে একবার শাস্তি হয়ে যায় তাহলে দণ্ডবিধি আইনের শাস্তি দেওয়া যাবে না। যদি দণ্ডবিধি আইনে একবার শাস্তি দিয়ে দেয় তাহলে পুলিশ আইনে তাকে আবার শাস্তি দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, আসেন তারপরে হলো
403 দিবেন ফৌজদারি। আচ্ছা, কাছাকাছি আছে। ফৌজদারি কার্যবিধি আইনের পুলিশ আইনের কত ধারা ছিলাম? 29। 7টা কথা। 1 নম্বর নিয়ম রেগুলেশন অমান্য, 2 নম্বর বৈধ আদেশ অমান্য, 3 নম্বর 9 ধারা অমান্য, 4 নম্বর অতিবাস, 5 নম্বর 10 ধারা অমান্য, 6 নম্বর ভয়ভীতি বিরুতার অপরাধে। হ্যাঁ দিব, ক্লাস শেষ করে এটা আগে দিব ইনশাল্লাহ, পরে অন্য কাজ করব। দিয়ে দিব ভাই। আমার তো এটা দেওয়ার একদম ইজি ছিল। আমার হোয়াটসঅ্যাপের কোনো ডেটা নাই, যে কোনো একটা টেকনিক্যালি কারণে আমার পূর্বে সব ডেটা হোয়াটসঅ্যাপ থেকে চলে গেছে, যার দরুন আমার সবগুলো নতুন নতুন করে করা লাগতেছে আমার। মানে আমি একটু ফোন চেঞ্জ করছিলাম, আমার ব্যাকআপও দেওয়া ছিল, কিন্তু সেটিং জনিত কারণে আমি সব হারাই ফেলছি। এই জন্য আবার সব নতুন করে 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 দেওয়া লাগতেছে, একটু কষ্ট হয়ে যাচ্ছে। দিয়ে দেবো ইনশাল্লাহ, এই ক্লাস শেষে দিয়ে দিচ্ছি ভাই। আচ্ছা, এরপরে আসেন না, আজকে এই পর্যন্ত থাকলে ভাই আগামীকালকে শেষ করা যাবে না তো? ঠিক আছে, আগামী ক্লাসে পুলিশ আইন শেষ করতে হবে, অর্থাৎ 1 তারিখ থেকে দণ্ডবিধি শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা, দণ্ডবিধি যে একটা আইন, আপনি আপনি যে পুলিশ অফিসার, পুলিশে চাকরি করেন, আপনার যে পাওয়ার আছে, হ্যাঁ আপনার যে একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা আপনি বুঝতে পারবেন দণ্ডবিধি আইন পড়লে। ঠিক আছে, খুব ভালো লাগার একটা আইন, বিশেষ করে আমার খুব প্রিয় আইন। আছে না যে একটা আইন পড়লে ভালো লাগে বা ভালো লাগা, তাহলে দণ্ডবিধির প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা আছে, ভালো লাগে আমার খুব পড়তে। আচ্ছা, এরপর আসেন আর অনেক স্টুডেন্টের কথা এবছর যারা ভালো রেজাল্ট করছে, যে স্যার দণ্ডবিধি আমরা যেভাবে গভীরে গিয়ে পড়ছি, যদি স্যার এই ব্যাখ্যাগুলো এবার না দিতাম, তাহলে স্যার পরীক্ষায় এত ভালো রেজাল্ট করতে পারতাম না। মানে দণ্ডবিধির কিছু প্রশ্ন আসছে, এই ব্যাখ্যাগুলো দেওয়ার এবার সুযোগ সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, বাংলাদেশে অনেক জায়গাতেই, মানে অনেক জায়গাতেই এটা কেউ টাচ করে না এই জায়গাগুলো। যেমন দণ্ডবিধি আইনের 108 ধারায় 5টা ব্যাখ্যা আছে। কত ধারায়? দণ্ডবিধি আইনে 108 ধারায় 5টা ব্যাখ্যা আছে, কিন্তু আমরা এই ব্যাখ্যাগুলো শুধু মনে করি পড়ে কি লাভ, কিন্তু এই ব্যাখ্যাগুলো দণ্ডবিধির অনেক ধারার সাথে গিয়ে কি হয়, প্রয়োগ হয়ে যায়। যখন আপনি 5টা ব্যাখ্যার যে কোনো একটা ব্যাখ্যা প্রশ্ন প্রতি বছরই হয়, কোনো না কোনোটার সাথে মিলে যায়, তখন যখন আপনি এই ব্যাখ্যাটা দিয়ে দিবেন, তখন যে খাতাটা দেখবেন তিনি বলবেন যে অসম্ভব একটা সুন্দর জিনিস উপস্থাপন করছে সে। ঠিক আছে, এরকম অনেক জায়গায় দণ্ডবিধির এরকম অনেক জায়গায় কিছু ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাগুলো আমরা খুব সিম্পলি পড়বো, বোধগম্য হবে ইনশাল্লাহ আপনার কাছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন এবাস কি, দণ্ডবিধি সরি কোন আইন? পুলিশ আইন। তাহলে 29 ধারা 7টা বলা যাবে না? বলা যাবে তো? বলতে পারবেন সবাই? পারবেন নাকি? এরকম বলেন যে আমি পারবো না, আবার বলেন। এরকম কি কেউ আছেন? পুলিশ আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হলো এর পরের ধারাটা। পুলিশ আইনের যে কটা ধারা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা পুলিশ আইনের 30 ধারা, যেটা আমরা আজকে পড়াবো। এটা না শেষ, এটা অবশ্যই পড়ে যাবেন এই ধারাটা। কারণ পুলিশ আইনের 30 ধারা যদি বুঝতে না পারেন, তাহলে আপনি ঝামেলা আছে। কারণ সবচেয়ে বেশি পুলিশ আইনের প্রশ্ন হয় পুলিশ আইনের 30 ধারা থেকে, মনে রাখবেন এটা। যদি বলেন যে পুলিশ আইনের ভিতরে 46টা ধারার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা কোনটা, আপনি মনে করবেন যে পুলিশ আইনের 30 শর্ট টাইপের কয়ের 1 এবং 2, মানে এই ধারাগুলো, এই 2টা ধারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পুলিশ আইনের। আচ্ছা, কারণ এমন কোনো বছর দেখবেন না যে এখান থেকে প্রশ্ন আসতে পারে, হয়তো এএসআই থেকে এসআই, অথবা কনস্টেবল থেকে এসআই, অথবা কোনো বছর 2 পদেই আসতেছে। এর 24 সালে পরীক্ষা হয়েছে, 23 সালের পরীক্ষায় হয়েছে, আপনি দেখেন প্রশ্নগুলা, 25 সালের পরীক্ষাতে হয়েছে। কি প্রশ্নগুলা হয়? ওই যে অবৈধ জনতার যে প্রশ্নগুলা, সভা সমাবেশ নিয়ন্ত্রণের যে প্রশ্নগুলা, এগুলো আমাদের সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা, তাহলে পুলিশ আইনের 29 ধারা হলো সুনির্দিষ্ট অপরাধ বা দোষে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি। কি কি কারণ? উপযুক্ত কর্তৃপক্ষ, 1 নাম্বার হলো কর্তব্যচ্যুতি বা নিয়ম রেগুলেশনগুলো অমান্য করা। 2 নাম্বার কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা। 3 নাম্বার পুলিশ আইনের 9 যে ধারার যে আদেশটা বা নিয়মটা, এটা পালন না করা। 4 নাম্বার কোনো ব্যক্তি ছুটিতে যাওয়ার পর নির্দিষ্ট সময় হাজির হইতে কি হওয়া, ব্যর্থ হওয়া। 5 নাম্বার পুলিশ আইনের 10 ধারার বিধান কি করা, অমান্য করা। 10 ধারার বিধান কি করা, অমান্য করা। 6 নাম্বার বিরুতার অপরাধে কি হওয়া, বিরুতার অপরাধে অপরাধী হওয়া। আর 7 নাম্বার হেফাজতে অন্যায়ভাবে শারীরিকভাবে নির্যাতন বা আঘাত করা। এই অপরাধে যদি দোষী সাব্যস্ত প্রমাণিত হয়, তাহলে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারে 3 মাস এবং 3 মাস, তাহলে 3 মাসের বেতন কি করা হবে, 3 মাসের সশ্রম বিনাশ্রম কারা দেওয়া হবে, কারাদণ্ড। আর 3 মাসের বেতন সমপরিমাণ কি করা হবে, জরিমানা করা হবে। ধারাগত পুলিশ আইনের 29, পুলিশ প্রবিধানের 434। এখন আসেন পুলিশ আইনের 29 এবং 434-এ, পুলিশ আইনের 29 এবং পুলিশ আইনের 7 ধারার পার্থক্যটা কি? পুলিশ আইনের 29 এবং 7 ধারা পার্থক্য করতে হবে।
দরকার আছে পড়ার? না বুঝবেন? তাহলে এক পাশে পুলিশ আইনের 29 ধারা, এক পাশে 7 ধারা নাকি? পুলিশ আইনের 7 ধারায় শাস্তি প্রদান করা হয় অযোগ্যতা, দুষ্ত্রুটি, কর্তব্য অবহেলার কারণে। 29 ধারার শাস্তি করা হয় সুনির্দিষ্ট কিছু অভিযোগের কারণে। 7 ধারার শাস্তি প্রদান করা হয় গুরুদণ্ড, লঘুদণ্ড। 29 ধারার শাস্তি প্রদান করা হয় 3 মাসের বেতন, জরিমানা এবং কারাদণ্ড। 7 ধারার শাস্তি প্রদান করেন পুলিশ অফিসার। 29 ধারার শাস্তি প্রদান করা হয় ম্যাজিস্ট্রেট আদালতে। পুলিশ আইনের সাথে সাথে প্রবিধানের 857, পুলিশ আইনের 29-এর সাথে প্রবিধানের 434 বিধি 407 ধারার অপরাধগুলো অসদাচরণের আওতায়ভুক্ত পড়ে না। পুলিশ আইনের 29 ধারার অধীনের অপরাধগুলা অসদাচরণের আওতায়ভুক্ত পড়ে। 7 ধারার অপরাধের শাস্তি প্রদান করতে গেলে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে না। পুলিশ আইনের 29 ধারার অভিযোগ গ্রহণ করতে গেলে পুলিশের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। বুঝতে পারছি বিষয়টা? আরো অনেক পার্থক্য আছে। পুলিশ আইনের 30 ধারা, পুলিশ আইনের 30 ধারা আলোচনার বিষয়বস্তু হলো, আচ্ছা যদি আপনার পরীক্ষার প্রশ্ন আসে, এইটা অনেকেই এই ভুলটা করে। পড়াশোনা ক্লাস কমপ্লিট করার পরেও পরীক্ষা নেওয়ার পরেও দেখি যে এই ভুলটা অনেকের ভিতরে হয়। কোন ভুলটা জানেন? ভুলটা হইলো অবৈধ জনতা আর বেআইনি সমাবেশ, এই দুইটার ভিতরে অনেকেই ভুল করে। আমি অনেক খাতা দেখছি যে বেআইনি সমাবেশের সংজ্ঞা লিখতেছে, ধারা দিতেছে পুলিশ আইনের 30 শ টাইপেন ক এর 1 2 বা 30 শ টাইপেন ক ধারা। আবার অনেকে অবৈধ জনতার সংজ্ঞা লিখতেছে, ধারা দিচ্ছে দণ্ডবিধানের 141 এবং 143 ধারা। এটা একটা বড় মারাত্মক ভুল কিন্তু। অবৈধ জনতা আর বেআইনি সমাবেশ দুইটা এক জিনিস না, ভালো করে লক্ষ্য রাখেন। যদিও বা কাছাকাছি, কিন্তু অবৈধ জনতা এবং বেআইনি সমাবেশ দুইটা এক জিনিস না। বলবেন কিভাবে এক না? অনেক পার্থক্য। কতগুলো পার্থক্য? মিনিমাম 10 থেকে 15টা পার্থক্য আছে অবৈধ জনতা এবং কিসের মধ্যে? বেআইনি সমাবেশের ভিতরে। তাহলে যদি দণ্ডবিধি আইনের 141 বলা আছে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে কি বলা হয়? বেআইনি সমাবেশ, যদি তাদের উদ্দেশ্য হয় নিম্নরূপ, তাই না? মনে আছে না সংজ্ঞাটা? বলতে পারবেন? পড়াইছিলাম কিন্তু ফৌজদারি পড়াইতে গিয়ে নবম অধ্যায়। কি? অপরাধমূলক বল প্রয়োগ করিয়া, বল প্রয়োগের বান করিয়া সরকার, আইন পরিষদ, সরকারি কর্মচারীর কাজে কি করা? ভয়ভীতি প্রদর্শন। 2 নম্বর, কোনো আইনানুগ কাজে বাধা, তাই না? 3 নম্বর, দুষ্কর্ম বা অপরাধজনক কোনো অধিকার প্রবেশ। 4 নম্বর, 29 এতক্ষণ কি বললাম তাহলে? তখন তো 29ই বললাম, মাত্র জয়েন করছেন নাকি? আচ্ছা, আর 4 নম্বর, 3 নম্বর দুষ্কর্ম বা কি অপরাধজনক অনধিকার প্রবেশ। আর এই 3 নম্বর, 4 নম্বর, কোনো ব্যক্তিকে ভয়ভীতি বা ভীতি প্রদর্শনের মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে কি করা? সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা। আর 5 নম্বর, ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো কাজ করতে বাধ্য বা বাধ্য করা, তাই না? এটা কত দ্বারা? 141 দ্বারা। শাস্তি কত দ্বারা? 143 বা 44 দ্বারা। এই তো। আচ্ছা, আর পুলিশ আইনের যে জায়গাগুলো আছে, 30 দ্বারা 30 সরাই পেন কয়ের 1 এবং 30 সরাই পেন কয়ের 2, এটা মোস্ট ইম্পর্টেন্ট, বেআইনি সমাবেশের চাইতে গুরুত্বপূর্ণ। শোভাযাত্রা, সমাবেশ, মিছিল, জনসমাবেশ সংক্রান্ত পুলিশ অফিসারের কর্তব্য। তাহলে শোভাযাত্রা হয় না আমাদের দেশে, মিছিল হয় না, র্যালি হয় না, তারপরে হচ্ছে আপনার এরকম আপনার শোকসভা হয় না, এরকম বিভিন্ন ধরনের। তাহলে এগুলো সম্পর্কে পুলিশ অফিসার কি কর্তব্য পালন করতে পারবে, কি করণীয় পুলিশের, এই জায়গাগুলো আরো ভালো বুঝবেন যখন আপনি পুলিশ প্রবিধানের 100 কত থেকে, পুলিশ প্রবিধানের যখন আপনার 131 থেকে পুলিশ প্রবিধানের 100 আপনার এই 43 44 145 পর্যন্ত ধরতে পারেন, বা আপনার মূল জায়গাটা হলো 142 পর্যন্ত। 145 পর্যন্ত ঠিক আছে, কিন্তু পুলিশ আইনের এই জায়গাগুলো বোঝার জন্য পুলিশ আইনের 131 থেকে 142 পর্যন্ত, 143 পর্যন্ত গেলে আপনার এই জায়গাগুলো খুব ভালো বোঝা যায়। ওইখান থেকে অনেক এমসিকিউ প্রশ্ন হয়। তাহলে যদি পুলিশ আইনের এই জায়গাটা ভালো বুঝেন, তখন পুলিশ প্রবিধানের ওই জায়গাটা বোঝা আপনার জন্য খুব কি হবে? ইজি হবে কিন্তু। আচ্ছা, তাহলে আমরা এখন আর পড়বো পুলিশ আইনের 30 ধারা। শোভাযাত্রা, সমাবেশ, এখানে পল্টন মোড়ে একটা সমাবেশ হচ্ছে, বেআইনি সমাবেশ কিন্তু না, একটা শোভাযাত্রা হচ্ছে, একটা র্যালি হচ্ছে, একটা মিছিল হচ্ছে, এটাকে আপনি বেআইনি সমাবেশ বলতে পারবেন না, অবৈধ জনতা বলতে পারবেন না। কিন্তু এই শোভাযাত্রা, সমাবেশ, র্যালি, মিছিল, মিটিং, এগুলা সম্পর্কে চলাচল, এগুলা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার হাতে থাকবে? একজন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারের হাতে এগুলা নিয়ন্ত্রণ করার জন্য থাকবে, যে কোন কোন রাস্তায় উহা যাইতে পারবে, কোন কোন রাস্তায় যাইতে পারবে না, এরকম নির্দেশ প্রদান করতে পারবেন পুলিশ আইনের 30-এর 1 দ্বারা। কত দ্বারা? পুলিশ আইনের 30-এর 1। সহজে নেন কথাগুলো। তাহলে পুলিশ সুপার বা অতিরিক্ত পুলিশ সুপার কি করতে পারবে? শোভাযাত্রা, মিছিল, র্যালি,
জনসমাবেশ, এগুলা নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে কি? কোন রাস্তা দিয়ে যাবে, কতক্ষণ থাকবে ইত্যাদি কি করতে পারবেন? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে কি? মানে তিনি এটাকে তার কন্ট্রোলে বা আওতায় নিয়ে আসতে পারবেন, তিনি বিভিন্ন নির্দেশ প্রদান করতে পারবেন। ধারা কত? এটার সাথে কিন্তু পুলিশ প্রবিধানের 131 বিধি আছে। কত বিধি? পুলিশের 30-এর সাথে পুলিশ প্রবিধানের 131 বিধি ব্যবহার করতে পারবেন। আমি প্রবিধানগুলো এখন দিব না আপনাকে, দিলে প্যাস লাগাই দিবেন, প্রবিধানের সাথে গিয়ে আমি পুলিশ নেট করাবো পরে। আচ্ছা, এরপর আসেন পুলিশ আইনের 30-এর 2 দ্বারা। এই জনসমাবেশে বা মিছিলে যোগদানকারী ব্যক্তিদের দ্বারা যদি শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকে, কিসের সম্ভাবনা থাকে? কোনো শান্তি ভঙ্গের কোনো সম্ভাবনা থাকে, আশঙ্কা দেখা দেয়, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট কি করবেন? এই সমাবেশে যোগদানকারী ব্যক্তি যারা আছেন তাদেরকে লাইসেন্স প্রদান করতে কি করবেন? বাধ্য করবেন। লাইসেন্স প্রদান করতে কি করবেন? বাধ্য করবেন। লাইসেন্স প্রদান করতে বাধ্য করবেন মানে কি? কিভাবে তিনি লাইসেন্স প্রদানে বাধ্য করবেন জানেন? লাইসেন্সটা কে দেয়? এই লাইসেন্সটা কে দিবে? লাইসেন্সটা দিবে কে? সমাবেশে যোগদানকারী ব্যক্তিদেরকে লাইসেন্স প্রদান করে কে? জেলা ম্যাজিস্ট্রেট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নাকি পুলিশ সুপার? লাইসেন্সটা দিবে কে? লাইসেন্সটা কিন্তু দিবে পুলিশ সুপার। আর লাইসেন্সটা নিতে বাধ্য করবে কে? লাইসেন্সটা নিতে বাধ্য করবে কে? জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বুঝবে কিভাবে যে এখানে একটা লাইসেন্সের দরকার আছে? তাহলে পুলিশ সুপার, আবার পুলিশ প্রবিধান এগুলো 135-36 বলা আছে যে পুলিশ সুপার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবে যে আপনি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেন। জেলা ম্যাজিস্ট্রেট বলবে কি বিজ্ঞপ্তি? যে আপনি এরকম একটা বিজ্ঞপ্তি দেন যে এইখানে যারা যোগদান করবে তারা যেন লাইসেন্স নেওয়া যায়। তাহলে লাইসেন্সটা দিবে কে? পুলিশ। আবার লাইসেন্স যে নিতে হবে এটা বলে দিবে কে? ম্যাজিস্ট্রেট। আবার ম্যাজিস্ট্রেট কেন বলে দিবে? ম্যাজিস্ট্রেটের কাছে আবার পুলিশ সুপার কি করবে? আবেদন করবে। কি করবে? বি ফরম নম্বর 8, বি ফরম 9 এই লাইসেন্সটা প্রদান করা হয়। ঠিক আছে? এবং এই লাইসেন্সটা কয় কপি হয় জানেন? সমাবেশে যে এই যোগদান করা এই লাইসেন্সটা কয়টা কপি হয়? 3টা কপি হয়। কয় কপি হয়? 3 কপি হয়। একটা পুলিশ সুপারের অফিসে থাকবে, একটা বিশেষ পাইলে 3 বছর, এক বছরের জন্য সংরক্ষিত থাকবে, আর একটা ওই ব্যক্তিদের জন্য প্রদান করা হবে। এগুলো আমরা প্রবিধানে গিয়ে পরে পড়বো। এটা এমসিকিউ প্রশ্ন হয়েছে যে কয় কপি হয় লাইসেন্সটা। আপনি যত আইনই পড়েন না কেন, এই আইনগুলোর পূর্ণাঙ্গ রূপ কোথায় গিয়ে পাবেন? যখন পুলিশ প্রবিধান পড়বেন তখন এগুলোর পূর্ণ রূপগুলা, এগুলোর ব্যাখ্যা খুঁজে পাবেন। যদি বলে প্রবিধান কাকে বলে, প্রবিধান হলো যে সমস্ত মূল আইনগুলা বা অন্যান্য আইনগুলাকে সহযোগিতা করে, মূল আইনগুলাকে আরো গতিশীল করে, আরো প্রক্রিয়াময় করে, আরো শক্তিশালী করে তুলে, তাকে প্রবিধান বলা হয়। তাকে কি বলা হয়? তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের আপনি 154 দ্বারা কি পাইছেন? এজাহার বা এফআইআর। এজাহার এফআইআর খুব বেশি লম্বা আলোচনা আছে ফৌজদারিতে নাই। এটাকে গতিশীল করছে কে? পুলিশ প্রবিধানের 243 বিধি। বুঝছেন? এটা হলো প্রবিধান। আচ্ছা, তাহলে আমরা এখন পড়তেছি 30-এর 2। তাহলে সমাবেশে যোগদানকারী ব্যক্তি ধরেন আপনারা, এখন আপনাদের দ্বারা শান্তি ভঙ্গের কি আছে? আশঙ্কা আছে। তাহলে আমি আপনাদেরকে কি বলবো? যদি এখানে সমাবেশ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই কি করতে হবে? লাইসেন্স নিতে হবে। লাইসেন্স বা অনুমতি ছাড়া এটা করতে পারবেন না। তখন আপনারা বলতেছেন দেন লাইসেন্স দেন। আমাকে বলতেছেন আমি কি? জেলা ম্যাজিস্ট্রেট। তখন আমি বলবো লাইসেন্স আমি দিব না। তাহলে বলবেন আপনারা, তা আপনি কেন বলতেছেন লাইসেন্স নিতে হবে? বলবো এটা দেখার বিষয় পুলিশ সুপারের। পুলিশ সুপারের কাছে আবেদন করেন। কার কাছে? তখন আপনারা পুলিশ সুপারের কাছে কি করবেন? আবেদন করবেন। পুলিশ সুপার শর্ত সাপেক্ষে কি? শর্ত সাপেক্ষে আপনাদেরকে একটা লাইসেন্স প্রদান করবেন। এই লাইসেন্সের জন্য কোনো রকমের টাকা বা ফি কি করবেন না? আদায় করবেন না। যে ঠিক আছে করো বাবা, শর্ত দিয়ে দিবেন। শর্ত একটা, শর্ত সাপেক্ষে লাইসেন্সটা প্রদান করবেন। শর্ত বুঝে নিতে কি শর্ত হবে? এই সময় করবেন, এত ঘন্টা থাকবেন, এগুলা করতে পারবেন না, এই করতে পারবেন না। 30-এর কত এটা? 3। হ্যাঁ। আচ্ছা, এরপরে পুলিশ আইনের 30-এর 4 বলতেছে যখন এই ধরনের বিষয়টা যদি কোনো অনুষ্ঠান হয়, কোনো কনসার্ট হয়, বিশেষ কোনো শোভাযাত্রা হয়, কোনো ধর্মীয় কোনো উৎসব হইতে পারে, কোনো মাহফিল হইতে পারে, হয় না এরকম? হয় কি না? তাহলে যদি বিষয়টা কোনো এরকম হয়ে থাকে, 30-এর 4 বলতেছে যে লাইসেন্সে বিশেষ বিশেষ কোনো উৎসব অনুষ্ঠান বিভিন্ন ধর্মের হইতে পারে, অথবা কোনো গান বাজনা সংক্রান্ত হইতে পারে, কনসার্ট হইতে পারে, তিনি লাইসেন্সের ভিতরে কি করতে পারবেন? এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে দিবেন। যে ওয়াজ মাহফিল করবেন ঠিক আছে, রাত 12টার ভিতরে শেষ করবেন। কনসার্ট করবেন ঠিক আছে, উচ্চ শব্দ এত মাত্রার বেশি ব্যবহার করতে পারবেন না। এই এলাকার ভিতরে আপনারা সমাবেশ করবেন, কিন্তু এই রাস্তাগুলো হাসপাতালের রাস্তা, এটা ক্যান্টনমেন্ট এলাকা, এই রাস্তাগুলোতে আপনারা যাইতে পারবেন না। বুঝছেন? লাইসেন্সের ভিতরে তিনি কি করতে পারেন? এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে দিতে পারেন। 30-এর কত দ্বারা? 4 দ্বারা। তাহলে 4টা কথা। সমাবেশ শোভাযাত্রা নিয়ন্ত্রণ করবেন। 30-এর কত? 1 কে?
তাহলে শোভাযাত্রা জনসমাবেশ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার? বলেন তো কার? জেলা ম্যাজিস্ট্রেটের না পুলিশ সুপারের? পুলিশ সুপারের। এখন আপনি বলতেছেন বাহ, সভা সমাবেশ নিয়ন্ত্রণ করার ক্ষমতা তো পুলিশ সুপারের, কিন্তু এটা তার একক ক্ষমতা না। পুলিশের 33 গিয়ে বলতেছে যে পুলিশ সুপার যে ক্ষমতাগুলো প্রয়োগ করবেন এটা কিন্তু ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে, আবার ম্যাজিস্ট্রেটের নির্দেশেই, ম্যাজিস্ট্রেটের ক্ষমতার বাইরে গিয়া না। 33 আবার বলে দিছে কিন্তু, গিয়ে দেখবেন একটু পরে। আচ্ছা যাই হোক, তাহলে পুলিশ আইনের 30-1 পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার যারা আছেন তারা সমাবেশ, জনসমাবেশ, মিছিল, মিটিং, শোভাযাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন। পারবেন কি না? পারবেন। 30-এর কত? 1। 2, সমাবেশে যোগদানকারী ব্যক্তিদের দ্বারা শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকলে তাদেরকে লাইসেন্স প্রদানে বাধ্য কে করবেন? পুলিশ সুপার নাকি অতিরিক্ত পুলিশ সুপার, নাকি দুইটাই সঠিক? কে করবেন? ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট, ভেরি গুড। 30-এর কত? 2, তারা যখন লাইসেন্সের জন্য আবেদন করবেন শর্ত সাপেক্ষে লাইসেন্সটা প্রদান করবেন। কে? কে প্রদান করবেন? লাইসেন্সটা কে প্রদান করবেন? লাইসেন্স প্রদান করবেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এসপি বা পুলিশ সুপার। 30-এর কত? 3। 30-এর 4 হলো এই লাইসেন্সের শর্তে তিনি গান বাজনা উৎসব অনুষ্ঠানের জন্য বিভিন্ন রাস্তা, স্থান, সময় এগুলো কি করে দিতে পারবেন? শর্ত দিয়ে দিতে পারবেন। 30-এর কত? 4। এখন এই যে শর্ত দিয়ে দিলেন, এই যে মিছিল করতেছেন, সমাবেশ করতেছেন, শোভাযাত্রা করতেছেন, এখানে কি পুলিশ ডিউটি করে কি না? পাহারা দেয় না তাদেরকে? যে এই লোকগুলা এখানে পুলিশ সুপারের অনুমোদন নিয়ে কি করতেছে? সমাবেশ, শোভাযাত্রা, র্যালি, মিছিল, মিটিং করতেছে, ফোর্স ডিউটি করবে না? করবে। কত দ্বারাই? পুলিশ আইনের 31 দ্বারা। কারণ তাদের শান্তি শৃঙ্খলা, তাদের দায়িত্ব, পুলিশের রক্ষা করা কি এটা দায়িত্ব। কেন? কারণ আমরা তো অনুমতি দিয়ে দিছি তাদেরকে। এবং তাদেরকে অনুমতি দিয়ে দিলাম সভা সমাবেশ করার জন্য, তাহলে তাদেরকে আমাদের দেখে রাখতে হবে না? যেহেতু অনুমতি নিয়ে করতেছে। দ্বারা কত? পুলিশের 31 দ্বারা। মানে এটা অংশ বুঝাইলাম আর কি। তাহলে সুবিধা আছে, অনুমতি নিয়ে সমাবেশ করলে কি আছে? সুবিধা আছে, পুলিশ পাওয়া যায়। ঠিক আছে, পুলিশ পাহারা দিবে আমাদেরকে সমাবেশ করার সময়। আচ্ছা, এটা পরে আবার আসতেছি। এখন এই পুলিশ আইনের 30 দ্বারা শর্তগুলো মেনে যদি কেউ সমাবেশ করে, এটাকে কি বলা হবে? সুন্দর সমাবেশ, বৈধ সমাবেশ, বৈধ জনসমাবেশ, তাই না? যদি বলে বৈধ সমাবেশ কাকে বলে, বৈধ শোভাযাত্রা কাকে বলে, তাহলে এই পুলিশের 30 ধারার অনুমতি নিয়ে যদি কেউ সভা সমাবেশ করে, র্যালি অথবা কোনো ধরনের মিছিল করে, তাহলে সেটা বৈধ সমাবেশ, বৈধ মিছিল, বৈধ শোভাযাত্রা, তাই কি না? তাহলে সুন্দর। আচ্ছা, এখন এই পুলিশ আইনের 30 ধারার শর্তগুলো যে মানবে এরকম নাও হতে পারে। লাইসেন্স নিল ঠিক আছে, কিন্তু শর্তগুলো কি করলো? অমান্য করলো। শর্ত অমান্য করতেই পারে। তাহলে শর্ত অমান্য করলে কি করতে হবে? শর্ত যদি অমান্য করে তাহলে সেই ক্ষেত্রে কি করবে? পুলিশ আইনের 30 ক, এটা কিন্তু মূল ধারা। 30 এর 1 দ্বারাই বলতেছে তারা যদি এই শর্তগুলো অমান্য করে, তাহলে 30 জেলা ম্যাজিস্ট্রেট হতে পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে পারে, পুলিশ সুপার হতে পারে, অতিরিক্ত পুলিশ সুপার হতে পারে, সহকারী পুলিশ সুপার হতে পারে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে পারে, ইভেন একজন পুলিশ পরিদর্শক হতে পারে। কি হইতে পারে? একজন পুলিশ পরিদর্শকও তাদের জন্য কি আদেশ প্রদান করতে পারেন? এই শোভাযাত্রা বন্ধ করে দেওয়ার আদেশ দিবেন, অথবা সকলকে ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিবেন। বলবে এটা বন্ধ করেন, অনেক হয়েছে, যথেষ্ট হয়েছে, লাইসেন্স নিছেন, ফাইজলামি করেন, কথা মানেন না, এটা বন্ধ করেন, এখনই যান, অথবা এখান থেকে দ্রুত স্থান ত্যাগ করেন। আদেশটা কে দিবে এটা? তাহলে বেআইনি সমাবেশের জন্য কি আদেশটা পুলিশ পরিদর্শক দিতে পারে? বেআইনি সমাবেশের জন্য পারতো? পারে না। ফৌজদারি কার্যবিধির 127 ধারা যে বেআইনি সমাবেশ, ওখানে পরিদর্শক পারে? পারে না। কিন্তু পুলিশ আইনের জন্য কে? একজন পুলিশ পরিদর্শকও এটা বন্ধ করে দিতে পারেন, অথবা ছত্রভঙ্গের জন্য কি করতে পারেন? একটা আদেশ বা মৌখিক নির্দেশ দিতে পারেন। মৌখিক নির্দেশ পাইছেন ফৌজদারি কার্যবিধির কত ধারা? ওই যে 127, এই যে 30-1 পুলিশ প্রবিধানের কত বিধি? 142 বিধি। মিলছে? মিলছে না এখন? প্রবিধান 142 আরো মিলবে। এই হলো 127, 30-1 প্রবিধানের 142 বিধি। আচ্ছা, তাহলে এখন পুলিশ অফিসার হিসেবে তাদেরকে বন্ধ করে দেওয়ার আদেশ দিছে, অথবা ছত্রভঙ্গের আদেশ দিছে, যে বন্ধ করেন এখনই, অথবা স্থান ত্যাগ করেন। এখন কোনো ব্যক্তিরা এই আদেশটা অমান্য করে, আদেশ এটা অমান্য করে ফেলছে, তাহলে কয়বার আদেশ অমান্য করছে? প্রথমে লাইসেন্সের শর্ত অমান্য করছে, তারপরে মৌখিক আদেশ অমান্য করছে, তখন সেটা কি হবে? অবৈধ জনতা হিসেবে গণ্য হবে। কি হিসেবে গণ্য হবে? তখন সেটা অবৈধ জনতা হিসেবে গণ্য হবে। তাহলে কি সরাসরি অবৈধ জনতা হবে? তাহলে 30 দ্বারা শর্ত অমান্য করে যদি কেউ সমাবেশ করে, সেটা কি অবৈধ জনতা হিসেবে গণ্য হবে নাকি হবে না? উত্তর হলো হবে না। তাহলে কখন হবে?
30 ধারা শর্ত অমান্য করতে হবে। 30 ক-1 ধারার যে মৌখিক আদেশ, বন্ধ বা ছত্রভঙ্গের আদেশ, যখন এটা গিয়ে অমান্য করবে, তখন 30 ক-2 গিয়া এটা অবৈধ জনতা হিসেবে কি হবে, গণ্য হবে। বুঝছেন? তাহলে বৈধ জনতা কাকে বলে? 30 ধারার শর্ত মেনে যদি কেউ সমাবেশ করে, সেটাকে বলে বৈধ জনতা। বৈধ জনতা কি অবৈধ জনতা হতে পারে? অধিক পরিমাণ আসা প্রশ্ন। হ্যাঁ, 30 ধারার শর্তগুলো যদি কেউ অমান্য করে, 30 ক-1 ধারা মোতাবেক পুলিশ অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা যারা আছেন সবাই ছত্রভঙ্গের জন্য কি দিবেন, বা বন্ধের জন্য এটা মৌখিক আদেশ দিবেন। আর এই মৌখিক আদেশ যদি অমান্য করে, তখন সেটার নাম কি হবে? তখন গিয়ে অবৈধ জনতা হবে। এখন আপনি লিখতেছেন পুলিশ আইনের 30 ধারার বিধান অমান্য করে যদি কেউ সমাবেশ করে, সেটাই হয় অবৈধ জনতা। আপনাকে 3-এর মধ্যে 1 নাম্বার দিবে। আর যদি বলে 30 ধারার আদেশ অমান্য করছে, 30 ক-1 ধারার মৌখিক নির্দেশ অমান্য করছে, তখন গিয়ে সেটা অবৈধ জনতা হিসেবে কি হবে, গণ্য হবে। বুঝছেন? তাহলে এখন আসুন, অবৈধ জনতা কাকে বলে, বেআইনি সমাবেশ কাকে বলে। তাহলে বেআইনি সমাবেশের সঙ্গে আমরা একটু আগে পড়লাম, দণ্ডবিধির 141, শাস্তিগত 143। এখন আসেন, ওই অবৈধ জনতা কাকে বলে? 30 ধারা শর্ত অমান্য করলে 30 ক-1 মৌখিক আদেশ, মৌখিক আদেশ অমান্য করলে 30 ক-2 কি এটা অবৈধ জনতা। বেআইনি সমাবেশের জন্য শাস্তি কত দাঁড়ায়? 143, 44। অবৈধ জনতার শাস্তি কত দাঁড়ায়? পুলিশ আইনের 32 দাঁড়ায়। দাঁড়ায়? পুলিশ আইনের 32 দাঁড়ায়। ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে কত টাকা? 200 টাকা। তাহলে দেখছেন, আর ওইখানে কত? 6 মাস। বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এরপরে বেআইনি সমাবেশের অপরাধটা সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য। সারা বাংলাদেশে চলবে কিনা দণ্ডবিধি আইনটা? চলবে। পুলিশ আইনের এই অপরাধটা মহানগর এলাকায় আপনি বলতে পারবেন অবৈধ জনতা কাউকে? পারবেন? এটা প্রয়োগ আছে? না। তাহলে এই সমাবেশ, এই অবৈধ জনতার কার্যক্রমটা শুধুমাত্র জেলা পুলিশ বা যেখানে পুলিশ আইনের বিধান চলে সেই এলাকায় প্রযোজ্য। তারপর বেআইনি সমাবেশ, বেআইনি সমাবেশ একটা আমলযোগ্য অপরাধ। কি অপরাধ? ওইটা কি দণ্ডবিধির ওই ইয়াতে আপনার কগনিজেবল অপরাধ হিসেবে দিছে। আর পুলিশ আইনের এই সমাবেশটা কি, এটাকে কগনিজেবল বা আমলযোগ্য অপরাধ বলা হয় নাই। বোঝার চেষ্টা করেন কত পার্থক্য। বেআইনি সমাবেশের জন্য সর্বনিম্ন আদেশ প্রদান করতে পারেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর অবৈধ জনতার জন্য আদেশ প্রদান করতে পারেন কে? একজন পুলিশ পরিদর্শক, পদমর্যাদার অফিসার। কি? পুলিশ পরিদর্শক। পার্থক্য আছে না অনেকগুলা? পার্থক্য আছে। তাহলে বেআইনি সমাবেশ, অবৈধ জনতার ধারাগত পার্থক্য, সংজ্ঞাগত পার্থক্য, শাস্তিগত পার্থক্য, স্থানগত পার্থক্য, তারপরে হচ্ছে গিয়ে আপনার এটা নির্দেশ দানগত ক্ষমতার পার্থক্য। কিন্তু একটা জায়গায় কোনো পার্থক্য নাই। কোথায় এটা বলতে পারবেন? বেআইনি সমাবেশ এবং অবৈধ জনতার সব পার্থক্য, কিন্তু এক জায়গায় মিল আছে। এই মিলটা কোথায় বলতে পারবেন? মিল কোথায়? মিল হলো ছত্রভঙ্গ করার ক্ষেত্রে। ভেরি গুড নীরব ভাই। ছত্রভঙ্গ করার ক্ষেত্রে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য ফৌজদারি 127 থেকে 32-এর নিয়ম। অবৈধ জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রেও নিয়ম হলো ফৌজদারি আইনের। এই জায়গায় হলো মিল, আর বাকি সব জায়গায় গরমিল। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এখন বুঝাইতে পারছি? বেআইনি আপনি দেখেন 30 ক-2 বলা আছে, যখন এটা অবৈধ জনতা হয়ে যাবে, তখন তাদের ছত্রভঙ্গ করার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের ওই 127, 28, 29, 30 যারা যে নিয়ম, এই নিয়মগুলা যদি পরীক্ষার প্রশ্ন আসে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি লিখুন, যে দ্বারা অবৈধ জনতা ছত্রভঙ্গের পদ্ধতি লিখুন, একই দ্বারা ফৌজদারি থেকে লিখতে হবে। আর যদি প্রশ্ন আসে বৈধ জনতা কখন অবৈধ হয়, অবৈধ জনতা কাকে বলে, তাহলে পুলিশের এই দ্বারা লিখতে হবে। আর বেআইনি সমাবেশ কাকে বলে, বেআইনি সমাবেশ মারাত্মক অস্ত্র করলে কি, তাহলে দণ্ডবিধি আইন থেকে লিখতে হবে। এখন আরেকটা জায়গা রয়ে গেল, 30 ক-1 সাথে 142 ছিল মৌখিক আদেশ। মৌখিক নির্দেশ অমান্য করলে 30 ক-2 কি হয়? 128 কি হয়? বল প্রয়োগ করে অগ্রসর টগ্রসর হয় না? হয় কি না? 30 ক-2 বলছে যে এগুলা করেন, এই যে 128, 29 এগুলা করেন। এই জন্য এটার সাথে কত দ্বারা? 30 ক-2 এর সাথে 128, পুলিশ প্রবিধানের 143 বিধি। 143 বিধি। আজকে এই পর্যন্ত থাক তাহলে, নাকি? এখন পারবেন তো? বৈধ জনতা কাকে বলে পারবেন। বৈধ জনতা কখন অবৈধ হয় পারবেন। এবং অবৈধ জনতার জন্য আপনার পুলিশ অফিসার হিসেবে কি করণীয়, তখন কি লিখবেন? যে বৈধ জনতা কখন অবৈধ হয়, অবৈধ জনতার জন্য পুলিশ অফিসারের কি করণীয়। তাহলে কোন আইনের প্রশ্ন বলেন তো? বৈধ জনতা কখন অবৈধ হয়, অবৈধ জনতার জন্য পুলিশ অফিসার কি করণীয়? কোন আইন থেকে প্রশ্নটা হয়েছে বলেন? এটা কোন আইনের প্রশ্ন হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে পুলিশ আইন এবং ফৌজদারি কার্যবিধি 2 আইনের প্রশ্ন। পুলিশ আইনে বলছে বৈধ জনতা কখন অবৈধ হয়, এদিকে লিখতে হবে।
অবৈধ জনতা ছত্রভঙ্গে আপনার কি করণীয়? এখানে পুলিশের কিছু করার নাই। কোথায় চলে যেতে হবে? ছত্রভঙ্গের জন্য আপনাকে কার্যবিধি এনে চলে যেতে হবে। দ্বারা আমরা সবই জানি, পরীক্ষার খাতায় প্রয়োগটা সেভাবে করি না। এটাই হচ্ছে আমাদের বড় জটিলতাটা। ঠিক আছে, চিন্তা করার কি নাই? সময় নাই। কেন সময় নাই? কারণ লেখা কভার করা যায় না। কেন লেখা কভার করা যায় না? কারণ আন্তাজি লেখি বেশি। যতটুকু দরকার তার চাইতে অপ্রয়োজনীয় বেশি লেখে খাতা ভরে ফেলি, সময় নিয়ন্ত্রণ করতে পারি না। প্রথম প্রশ্ন লিখে দেবেন 40 মিনিট চলে গেছে, অনেকের 45 মিনিট চলে যায়। এমনও তো অনেকে হয় 50 মিনিট লাগে প্রথম প্রশ্ন শেষ করতে। পরে কি আর পরীক্ষা থাকে? আর এই পরীক্ষা নিয়ন্ত্রণ করা যায়? এটাকে আর করা যায় না। এই জন্য আপনার আগে থেকেই কৌশলগুলো অবলম্বন করতে হবে। হ্যাঁ, এই যে অনেকে হয়েছে এটা, আপনি অনেকে স্বীকার করতে হবে, এটা অস্বীকার করার কোনো সুযোগই নাই। ম্যাক্সিমাম লোক দেখবেন প্রথম প্রশ্ন লিখতে লিখতে সময় চলে যায় কত মিনিট? 45 মিনিট। এবং এখানে গিয়ে সে একটা বড় ধরনের কি হয়ে যায়? একটা বাধাপ্রাপ্ত হয়ে যায়। একটা বাধাপ্রাপ্ত হয়ে যায়। 1 ঘন্টায় যদি প্রথম 1 ঘন্টায় 2টা প্রশ্ন যদি লিখতে পারেন কোনো অসুবিধা নেই। লাস্টের 1 ঘন্টায় 3টা প্রশ্ন লেখার সুযোগ আছে। কিন্তু 1 ঘন্টায় 2টা তো অনেকেই কভার করতে পারবে না। আবার এখানে আপনাকে পরীক্ষার হল 2 ঘন্টায় লেখার জন্য ধরতে পারবেন না। প্রথম 7 মিনিট, 6 মিনিট, 5 মিনিট সময় চলে যাবে প্রশ্ন পড়তে বুঝতে। এটা আলাদা বিষয়। তাহলে আপনি 35 মিনিটের ভিতরে যদি শেষ করতে পারেন প্রথম প্রশ্ন, তবু ঠিক আছে। তবু কি আছে? ঠিক আছে। আর সবগুলো প্রশ্ন তো সমান তালে হবে না। সবগুলো প্রশ্ন তো সমান বড় হবে না। সাক্ষ্য প্রশ্ন, মাইনরিটির প্রশ্ন তো বড় করা যায় না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমি আপনাদেরকে এটা দিয়ে দেবো, রিভিশন না, ফৌজদারি কার্যবিধি আইনের। 1 মিনিট, একটা অফিসিয়াল ফোন আছে। হ্যাঁ দাদা, কেমন আছেন? হ্যাঁ দাদা। হ্যালো, হ্যাঁ দাদা, ভালো আছেন? আচ্ছা, পুলিশ আইনের আজকে আলোচনা ছিল 23 ধারা দিকে সকল পুলিশের দায়িত্ব কর্তব্য। 1 নাম্বার, উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন। 2 নাম্বার, বৈধ পরোয়ানা কার্যকর। 3 নাম্বার, সর্বসাধারণের শান্তি সম্পর্কিত সংবাদ সংগ্রহ যথাস্থানে রিপোর্ট। 4 নাম্বার, অপরাধ সংগঠিত হলে বা সম্ভাবনা থাকলে প্রতিরোধ এবং নিবারণ। আচ্ছা, আল্লাহ একবার, আল্লাহ কবুল করুক। এরপরে হলো 5 নাম্বার, সর্বসাধারণের বিরক্তিকর কার্য পাবলিক নিউসেন্স নিবারণ। 6 নাম্বার, অপরাধের বৃত্তান্ত বা রহস্য উদ্ঘাটন করা। 7 নাম্বার, অপরাধীকে বিচারার্থে আদালতে প্রেরণ। 8 নাম্বার, আইনসঙ্গত গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে কি করা? গ্রেপ্তার করা। এই কাজগুলো করতে গিয়ে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন। মদের আড্ডা, জুয়ার আড্ডা, অবৈধ সমাগমের চলাফেরার স্থান ইত্যাদি। তাই না? আচ্ছা, অপরাধের সংবাদ ম্যাজিস্ট্রেটকে জানাবেন, পড়ুয়ার জন্য আবেদন করবেন। 24-213, দাবিদারবিহীন বেওয়ারি সম্পত্তি পুলিশ পাইলে হেফাজতে নেবেন, তালিকা করে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন। 25-1, এই সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠা করার জন্য বিজ্ঞপ্তি দিবেন 6 মাস সময় দিয়া। 25 কত দ্বারা? পুলিশ আইনের 26-1 দ্বারা। পুলিশ আইনের 26-1 দ্বারা। আর 26-2 কি বলতেছে? যে 1882 সালে ফৌজদারি কার্যবিধির 525 ধারার যে ক্ষেত্রে বিধানটা প্রযোজ্য হবে, এটা 525-এর সাথে দিবেন। 27 ধারা হলো 6 মাসের ভিতরে মালিকানা প্রতিষ্ঠা করতে না পারলে জেলার ম্যাজিস্ট্রেট বিক্রয়ের আদেশ প্রদান করতে পারবেন। 27-2 হলো এই সম্পত্তি কি করতে হবে? সরকারি তহবিলে জমা হয়ে যাবে। 28 ধারা, যদি বরখাস্ত অবসরকৃত পুলিশ কর্মচারী সরকারি আদেশ অমান্য করে মালামাল জমা না দেয়, 28 ধারায় 2 মাস এবং না 200 টাকা এবং 6 মাস পর্যন্ত কারাদণ্ডে, সশ্রম বা বিনাশ্রম দণ্ডিত হবেন। পুলিশ আইনের 29 ধারা হলো কতিপয় সুনির্দিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তির শাস্তি। কি কি? কর্তব্য, ছুটি, নিয়ম রেগুলেশন অমান্য করা, কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা, ছুটিতে গিয়ে 9 ধারার বিধান অমান্য করা, ছুটিতে গিয়ে অতিবাস করা, 10 ধারার বিধান অমান্য করা। 6 নাম্বার, বিরুতার অপরাধে অপরাধী। 7 নাম্বার, কি করা জানি? 7 নাম্বারে হেফাজতে নির্যাতন করা। শাস্তি 3 মাসের বেতন, জরিমানা, 3 মাস সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। 30 ধারা, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সভা সমাবেশ শোভাযাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন। 1, জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স প্রদানে বাধ্য করবেন। 2, শর্ত সাপেক্ষে লাইসেন্স প্রদান করবেন, ফি আদায় করবেন না। 3, 4 হলো শর্তে বিভিন্ন গান বাজনা উৎসব এলাকার জন্য স্থান নির্ধারণ করে দিতে পারবেন। আর এগুলো মেনে সমাবেশ করলে বৈধ সমাবেশ। যদি এগুলো অমান্য করে 30 করে রেখে পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ পরিদর্শক কি করতে পারবেন? ছত্রভঙ্গ বা বন্ধ করার আদেশ দিতে পারবেন।
আর এই আদেশ অমান্য করে যদি কেউ জনতা করে, সেটা অবৈধ জনতা হিসেবে কি হবে, গণ্য হবে। পুলিশ আইনের কত ধারা? 30 শ টাইপের কয়ের 2 ধারা। আচ্ছা, আজকে ক্লাস সহজ ছিল না? তো একজনে কি বলছে দেখছেন, কি লিখছে উনি? তাহলে আপনার মাথা আগে থেকে একটু ঝামেলা ছিল, আপনার মাথায় খুব পেন নিয়ে বসছেন, এই জন্য এরকমটা হয়েছে। পুলিশ আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস গেছে আজকেরটা, মনে করবেন। সবচেয়ে বেশি প্রশ্ন এই জায়গাটার দিকে হবে, পুলিশ আইনের 23 থেকে পুলিশ আইনের 30, এই জায়গাটা। ঠিক আছে, ভালো থাকবেন। আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের।